হাই স্টুডেন্টস, তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের ফেভারিট চ্যানেল এসওই বাংলাতে। সবাই কেমন আছো? আবার এক সপ্তাহ পরে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। তবে তোমাদের কাছে আমার সবসময় একটা ছোট্ট চাওয়া বা ছোট্ট দাবি থাকে, সেটা কি, যে তোমরা যেন বেশি বেশি করে আমার এই ভিডিওটাকে দেখো, বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো। কারণ তোমরা যত বেশি করে আমাদের এই ক্লাসটাকে তোমরা দেখবে, ফলো করবে, তোমরা ভালোবাসবে, ততই আমরা মোটিভেটেড হব। কিন্তু তোমরা যদি ক্লাসটাকে না দেখো, তোমরা যদি ক্লাসটাকে না শেয়ার করো, তাহলে কিন্তু মানে কি বলবো, ক্লাস দিতে আমাদেরও ভালো লাগে না। ঠিক আছে, সব কিছুই নির্ভর করছে তোমাদের ওপর। তোমরা যত বেশি চাইবে, যত বেশি ভালোবাসবে, তত বেশি বেশি ক্লাস আমাদের কাছ থেকে তোমরা পাবে। তো আগের দিন আমি প্রথম ক্লাস তোমাদের ক্লাস 11 শুরু করেছিলাম। সেই ক্লাসটা কী ছিল? স্ট্রাকচার অফ অ্যাটম পার্ট 1। এবং সেই পার্ট 1-এ আমি কত অবধি পড়িয়েছিলাম? সেই পার্ট 1-এ আমি পড়িয়েছিলাম অ্যাপ্লিকেশন অফ বোরস অ্যাটমিক মডেল। আজকের ঠিক তারপর থেকে তোমাদের জন্য আমি ক্লাসটাকে নিয়ে আসছি। তো আজকের আসছে স্ট্রাকচার অফ অ্যাটম পার্ট 2, পরমাণুর গঠন পার্ট 2। তো চলো ক্লাসটাকে শুরু করে দিই। তবে আবারও বলছি, প্লিজ বেশি বেশি করে ক্লাসটাকে লাইক দাও, শেয়ার করো, যাতে বেশি বেশি ছেলে এই ক্লাসটাকে যেন দেখতে পায়। তো চলো আজকের আমরা কোথা থেকে শুরু করব? আজকের আমরা শুরু করব স্পেকট্রাম বা বর্ণালী। স্পেকট্রাম বাংলায় যাকে বলে বর্ণালী, বাংলায় যাকে বলে বর্ণালী। চলো ফার্স্টে আমরা জানি বর্ণালী কি। বর্ণালী কি? তো ধরো তোমার কোনো একটা সোর্স থেকে সাদা আলো নির্গত হচ্ছে। সাদা আলো এইভাবে নির্গত হচ্ছে। সামনে কি রাখা হয়েছে? সাদা আলোর সামনে, সাদা আলোর সামনে রাখা হয়েছে একটা প্রিজম। একটা প্রিজম রাখা হয়েছে এবং তার সামনে রাখা হয়েছে একটা পর্দা, বা যাকে তুমি বলতে পারো ফটোগ্রাফিক প্লেট রাখলে। তো সাদা আলো যখনই প্রিজমের ওপর আপতিত হবে, সঙ্গে সঙ্গে কি করবে? ও 7টা আলোতে কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। 1 2 3 4 5 6 7। এইভাবে 7টা কালারে ও কি হয়ে যাবে? বিভক্ত হবে। এবং সেই 7টা কালার এই ফটোগ্রাফির প্লেটের ওপর কি হবে? তৈরি হবে। ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী পরপর সেই 7টা কালার এই ফটোগ্রাফিক প্লেটের ওপর কি হবে? উৎপন্ন হবে। এইভাবে 7টা পরপর 7টা কালার ফটোগ্রাফির প্লেটের ওপর উৎপন্ন হবে। এটাই হচ্ছে কি? স্পেকট্রাম। কি কি? ভিবজিওর, VIBGYOR, একটা মনে হয় এক্সট্রা হয়ে গেছে। ওকে, 7টার জায়গায় 8টা হয়ে গেছে। তো চলো মুছে দিই এক্সট্রা যেটা হয়ে গেছে। এ বাবা, ঠিক আছে, চলো অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে 7টা কালার কি হচ্ছে? পর্দার ওপর তৈরি হচ্ছে। সেই 7টা কালারকে কি বলা হচ্ছে? ভিবজিওর। সেই 7টা কালারকে বলা হচ্ছে ভিবজিওর। এই 7টা বর্ণের সমাহারকে বলা হচ্ছে কি? স্পেকট্রাম বা বর্ণালী। এবার এই স্পেকট্রামকে তুমি দুটো ভাগে ভাগ করতে পারো। স্পেকট্রামকে দুটো ভাগে ভাগ করা যায়। এই স্পেকট্রাম বা বর্ণালীকে তুমি দুটো ভাগে ভাগ করতে পারো। একটাকে আমি বলছি এমিশন স্পেকট্রাম, বা বাংলায় সম্ভবত বলে নিঃসরণ বর্ণালী। এমিশন স্পেকট্রাম। আবার এমিশন স্পেকট্রামকে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম, কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর একটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম। ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম, লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। আর একটা ভাগ হচ্ছে এমিশনের সাথে অ্যাডসর্পশন স্পেকট্রাম। অ্যাডসর্পশন স্পেকট্রাম। এই হচ্ছে তোমার বর্ণালীর শ্রেণীবিভাগ। এমিশন স্পেকট্রাম কি?
যখন শক্তির বিকিরণ হয় তখন যে বর্ণালী পাবে তাকে বলা হয় এমিশন স্পেকট্রাম। আর অ্যাডজর্পশন স্পেকট্রাম কি, যখন শক্তির শোষণ ঘটে তখনই তুমি পাবে অ্যাডজর্পশন স্পেকট্রাম। এবার এমিশন স্পেকট্রামকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে লাইন স্পেকট্রাম অর ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম কি, কন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছে তোমার রামধনু, যেখানে 7টা কালারের মধ্যে 7টা কালারই দেখা যাবে এবং কালারের মধ্যে কোনো অন্ধকার স্থান থাকবে না বা কোনো গ্যাপ থাকবে না, সেটাই হচ্ছে কি তোমার কন্টিনিউয়াস স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম কি, এটা হচ্ছে পারমাণবিক বর্ণালী বা পরমাণুর বর্ণালীগুলো ঠিক এইরকম হয়, লাইন স্পেকট্রাম হয়। তো সেখানে 7টা কালারের মধ্যে 7টা কালার দেখতে পাওয়া যাবে না, তার মধ্যে 2টো কি 3টে কালার তুমি দেখতে পাবে এবং সেই কালারগুলোর মধ্যে একটা গ্যাপ বা অন্ধকার স্থান থাকবে। তো চলো আমরা শুরু করি প্রথমে এমিশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রাম কি, এমিশন স্পেকট্রাম এমিশন স্পেকট্রাম তো এই হচ্ছে একটা সোর্স, এই হচ্ছে একটা সোর্স যেখান থেকে সাদা আলো বেরোবে বা শক্তির বিকিরণ হচ্ছে। আর সামনে একটা প্রিজম রাখছি আমি, আচ্ছা এমিশন স্পেকট্রাম। এখানে কি করেছি, আমি একটা সোর্স রাখছি, ধরো আমি একটা টিউবের মধ্যে গ্যাস নিলাম, সেটা বলা ভালো হবে, একটা ডিসচার্জ টিউব যার মধ্যে আমি কি করলাম, গ্যাস নিলাম। সেই গ্যাসটাকে আমি কি করলাম, উত্তপ্ত করলাম। গ্যাসটাকে উত্তপ্ত করলে দেখা যাবে কিছুক্ষণ পর গ্যাস থেকে কি হচ্ছে, শক্তির বিকিরণ হচ্ছে, শক্তির বিকিরণ হচ্ছে। তো সেই বিকিরণটাকে প্রিজমের মধ্য দিয়ে পাস করালে, প্রিজমের মধ্যে দিয়ে পাস করালে এবং সামনে যদি ফটোগ্রাফির প্লেট রাখি তাহলে দেখব এখানে আমি কি করতে পারবো, কালার দেখতে পাবো। এখানে আমি কি দেখতে পাবো, কালার দেখতে পাবো। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কি এমিশন স্পেকট্রাম। তাহলে আমি কি বললাম, একটা টিউবের মধ্যে, গ্লাস টিউবের মধ্যে আমি কিছু গ্যাস নিলাম, সেটাকে আমি উত্তপ্ত করলাম। উত্তপ্ত করলে গ্যাস থেকে একটা বিকিরণ বেরোবে, সেই বিকিরণটাকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করালে সামনে যদি একটা ফটোগ্রাফির প্লেট রাখি, সেই ফটোগ্রাফির প্লেটের ওপর কি হবে, স্পেকট্রাম দেখা যাবে। সেই ফটোগ্রাফির প্লেটে কি দেখা যাবে, স্পেকট্রাম বা বর্ণালী দেখা যাবে। ওকে, এটাই হচ্ছে তোমাদের এমিশন স্পেকট্রাম। তাহলে স্যার অ্যাডজর্পশন স্পেকট্রাম কি, অ্যাডজর্পশন স্পেকট্রাম, অ্যাডজর্পশন স্পেকট্রাম, অ্যাডজর্পশন স্পেকট্রাম। ওকে, তো আমি কি করছি, সামনে একটা প্রিজম রাখছি আর এই সামনে একটা ফটোগ্রাফির প্লেট রাখলাম, এখানে একটা সোর্স রাখলাম যেখান থেকে আলো নির্গত হবে এবং তার সামনে একটা গ্লাস টিউবের ভিতর হয় তুমি কোনো গ্যাসীয় পদার্থ রাখতে পারো এই টিউবের মধ্যে, অথবা এই টিউবের মধ্যে কোনো তরল পদার্থের মানে কোনো পদার্থের দ্রবণ রাখতে পারো। যেমন আমি এখানে রাখছি অ্যাকোয়াস NaCl, মানে NaCl এর জলীয় দ্রবণ আমি রাখলাম। এবার সোর্স থেকে যে সাদা আলো বেরোচ্ছে, সোর্স থেকে যে সাদা আলো বেরোচ্ছে, সেই সাদা আলো কি করছে, সেই সাদা আলো এই টিউবের মধ্য দিয়ে পাস করছে, এই টিউবের মধ্য দিয়ে বা গ্লাস টিউবের মধ্য দিয়ে পাস করছে। তো সাদা আলো যখনই NaCl এর দ্রবণের মধ্য দিয়ে পাস করবে, তো সেক্ষেত্রে NaCl কি করবে, NaCl ওই সাদা আলোর মধ্য থেকে কিছু বর্ণ শোষণ করবে আর কিছু বর্ণ ছেড়ে দেবে। তো যে বর্ণগুলো ছেড়ে দিল, অর্থাৎ ট্রান্সমিটেড লাইট, যে বর্ণগুলোকে ছেড়ে দিল তাদেরকে আমি বলছি ট্রান্সমিটেড লাইট। সেই ট্রান্সমিটেড লাইটকে আমি কি করলাম, প্রিজমের মধ্যে দিয়ে পাস করালাম এবং দেখলাম ফটোগ্রাফির প্লেটের ওপর কি হয়েছে, ফটোগ্রাফির প্লেটের ওপর কিছু বর্ণালী তৈরি হয়েছে। তো সেই ধরনের বর্ণালীকে আমরা কি বলবো, অ্যাডজর্পশন স্পেকট্রাম। আমি আবার বলছি, তুমি একটা প্রিজম রাখলে, সামনে একটা ফটোগ্রাফির প্লেট, প্রিজমের আগে কি রাখলে, একটা গ্লাস টিউব নিলে, তার মধ্যে হয় তুমি কোনো গ্যাসীয় পদার্থ নিতে পারো বা কোনো তরল পদার্থ নিতে পারো। তো আমি এখানে নিয়েছি NaCl এর জলীয় দ্রবণ। সামনে এমন একটা সোর্স রাখলাম যেখান থেকে আলোক রশ্মি নির্গত হবে। তো সোর্স থেকে সাদা আলো বেরোলো, সেই সাদা আলো যখন এই টিউবের মধ্যে দিয়ে পাস করছে, NaCl কি করছে, ওই সাদা আলোর মধ্যে থেকে কিছু বর্ণ শোষিত করছে আর কিছু বর্ণ ছেড়ে দিচ্ছে। যে বর্ণগুলো ছেড়ে দিল তাদেরকে আমি বললাম ট্রান্সমিটেড লাইট। ওকে, সেই ট্রান্সমিটেড লাইটকে আমি কি করলাম, প্রিজমের মধ্যে দিয়ে পাস করালাম এবং প্রিজমের মধ্যে দিয়ে পাস করানোর পর সেটা পর্দার ওপর কী করলো, ফটোগ্রাফির প্লেট বা পর্দার ওপর এসে কী করলো, বর্ণালী সৃষ্টি করলো। তো এই ধরনের বর্ণালীকে কী বলা হয়, অ্যাডজর্পশন স্পেকট্রাম, অ্যাডজর্পশন স্পেকট্রাম।
ওকে, তাহলে আমরা স্পেকট্রাম সম্বন্ধে পড়লাম। স্পেকট্রাম হচ্ছে এমিশন, অ্যাডসর্পশন স্পেকট্রাম। এমিশন স্পেকট্রামকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। নেক্সট এবার আমরা চলে আসবো হাইড্রোজেন স্পেকট্রাম। এই এত কিছু আমরা পড়লাম কেন? এত কিছু আমরা পড়লাম হাইড্রোজেন স্পেকট্রামটাকে ভালো করে বুঝবো বলে। তো আমাদের সিলেবাসে আছে কিন্তু হাইড্রোজেন স্পেকট্রাম, হাইড্রোজেন স্পেকট্রাম বা হাইড্রোজেনের বর্ণালী বা রেখা বর্ণালী। আমি লিখে দিচ্ছি হাইড্রোজেনের রেখা বর্ণালী, হাইড্রোজেনের রেখা বর্ণালী, হাইড্রোজেনের রেখা বর্ণালী। তো আমি এখানে কি রাখলাম? হাইড্রোজেন স্পেকট্রাম বা হাইড্রোজেনের রেখা বর্ণালী। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমি কি করছি, একটা গ্লাস টিউব নিচ্ছি। হাইড্রোজেনের রেখা বর্ণালী কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে বুঝো। এখান থেকে কিন্তু বেশ ভালো কোশ্চেন তোমাদের বোর্ডসেও আসবে এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামেও আসবে। চলো, তো এখানে আমি কি করছি, একটা টিউব রাখছি, একটা টিউব। সেই টিউবের মধ্যে আমি কি নিলাম? হাইড্রোজেন গ্যাস। সেই টিউবের মধ্যে আমি কি নিলাম? হাইড্রোজেন গ্যাস। টিউবের মধ্যে নিলাম হাইড্রোজেন গ্যাস। সামনে কি রাখলাম? একটা প্রিজম। এবং তার সামনে কি রাখলাম? একটা ফটোগ্রাফির প্লেট। একটা ফটোগ্রাফির প্লেট তার সামনে আমি রাখলাম। এবার কি করছি, এই হাইড্রোজেন গ্যাসটাকে আমি উত্তপ্ত করছি। হাইড্রোজেন গ্যাসটাকে উত্তপ্ত করলে H2 গ্যাস থেকে একটা বিকিরণ নির্গত হবে। ওকে, বা H2 গ্যাস থেকে কি হবে? একটা বিকিরণ বেরিয়ে আসবে। কেন স্যার গ্যাস থেকে বিকিরণ বেরোবে উত্তপ্ত করলে? অ্যাকচুয়ালি H2 গ্যাসের মধ্যে থাকে কি? হাইড্রোজেন পরমাণু। তো সেই হাইড্রোজেন পরমাণুর ভেতর কি থাকে? একটা ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেন পরমাণুর ভেতরে থাকা একটা ইলেকট্রনটা কি করছে? বাইরে থেকে শক্তি সংগ্রহ করছে। কেন? কারণ আমি একে হিট দিচ্ছি। আমি একে কি করছি? হিট দিচ্ছি। তো হিট দিচ্ছি মানে যে হাইড্রোজেন পরমাণুর ভেতর যে একটা ইলেকট্রন আছে, সে বাইরে থেকে কি করবে? শক্তি শোষণ করবে। সে বাইরে থেকে কি করবে? শক্তি শোষণ করবে। তো বাইরে থেকে শক্তি শোষণ করে সে কি করবে? সে লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে চলে যাবে। হাইড্রোজেন পরমাণুর ভেতর যে একটি ইলেকট্রন আছে, সে বাইরে থেকে শক্তি সংগ্রহ করে কি করবে? লোয়ার এনার্জি লেভেল থেকে হায়ার এনার্জি লেভেলে চলে যাবে। আবার সেই ইলেকট্রনটি যখন কিছুক্ষণ পর হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে নেমে আসবে, তখন সে কি করবে? শক্তির বিকিরণ করবে। তখন সে কি করবে? যখন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে ইলেকট্রন নেমে আসবে, তখন সে কি করে? শক্তির বিকিরণ করবে। তো সেই বিকিরণটাই হচ্ছে এটা, সেই বিকিরণটাই হচ্ছে এটা, যেটা H2 গ্যাস থেকে বেরোচ্ছে। সেই বিকিরণটাকে আমি কি করলাম? এরপর প্রিজমের মধ্য দিয়ে পাস করলাম। এবং প্রিজমের মধ্য দিয়ে পাস করানোর পর সামনে যে ফটোগ্রাফির প্লেটটা রেখেছি, সেই প্লেটের ওপর দেখা গেল 6টি রেখা বর্ণালী সিরিজ উৎপন্ন হয়েছে। তুমি সেই ফটোগ্রাফির প্লেটে কি দেখতে পাবে? এই যে বিকিরণটা বেরোচ্ছে, সেই বিকিরণটাকে তুমি যদি প্রিজমের মধ্য দিয়ে পাস করাও এবং সামনে যে ফটোগ্রাফির প্লেটটা রাখা আছে তার ওপর 6টি রেখা বর্ণালী সিরিজ তুমি দেখতে পাবে। কটা রেখা বর্ণালী সিরিজ দেখতে পাবে? 6টি রেখা বর্ণালী সিরিজ। এবং প্রত্যেকটা বর্ণালী সিরিজের নাম এক একটা সায়েন্টিস্টের নামে রাখা হয়েছে। সেই 6টা বর্ণালী সিরিজ কি কি? চলো, সেই 6টা বর্ণালী সিরিজ হচ্ছে, প্রথম হচ্ছে লিম্যান সিরিজ। আচ্ছা, এটাকে আমি বাংলায় লিখে দিই, কারণ অনেকের দাবি থাকে বাংলায় বলুন স্যার। লিম্যান সিরিজ প্রথম যে সিরিজটা, বর্ণালী সিরিজটা আমি দেখতে পাচ্ছি ফটোগ্রাফির প্লেটের ওপর, সেটা হচ্ছে লিম্যান সিরিজ। এখানে তৈরি হলো লিম্যান সিরিজ, হলো এখানে সায়েন্টিস্ট লিম্যানের নামে এই সিরিজটা হচ্ছে লিম্যান সিরিজ। এরপরে আবার দেখলাম আর একটা বর্ণালী সিরিজ তৈরি হয়েছে, তাকে আমি বলছি বামার সিরিজ। বামার সিরিজ। ওকে, তাহলে বামার, সায়েন্টিস্ট বামারের নামে এর নাম কি হলো? বামার সিরিজ। তারপরে আমরা দেখতে পেলাম আবার কিছু দূর পর আর একটা বর্ণালী সিরিজ তৈরি হয়েছে, লিম্যান বামার। এবার আমি দেখছি তৈরি হয়েছে পাশ্চেন সিরিজ। পাশ্চেন সিরিজ মানে বিজ্ঞানী পাশ্চেনের নামে এই সিরিজটার নাম হয়েছে পাশ্চেন সিরিজ। তারপরে আবার দেখতে পাচ্ছি ফটোগ্রাফির প্লেটের ওপর তৈরি হয়েছে লিম্যান বামার পাশ্চেন ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজ। ওকে, তারপরে আবার দেখতে পাচ্ছি তৈরি হলো এরকম, সেটা হচ্ছে লিম্যান বামার পাশ্চেন ব্র্যাকেট ফুন্ড সিরিজ।
ফুন্ড সিরিজ, এবং 6 নম্বরটা হচ্ছে তোমার হামফ্রিজ সিরিজ। তাহলে এই যে H2 গ্যাস থেকে যে বিকিরণটা নির্গত হচ্ছে, সেই বিকিরণকে তুমি যদি প্রিজমের মধ্য দিয়ে পাস করো, তাহলে দেখবে তোমার ফটোগ্রাফির প্লেটের ওপর এইরকম 6টা রেখা বর্ণালী সিরিজ দেখতে পাবে, লিম্যান, বামার, পাস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ। তার মধ্যে লিম্যানটা তৈরি হয়, লিম্যানটা তুমি দেখতে পাবে ইউভি রিজিয়ানে। ওকে, বামার সিরিজ, একমাত্র বামার সিরিজটাই তুমি খালি চোখে দেখতে পাবে, দ্যাট ইজ ভিজিবল রিজিয়ন। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় যে কোন বর্ণালী সিরিজকে তুমি খালি চোখে দেখতে পাবে, সেটা হচ্ছে বামার সিরিজ, ভিজিবল রিজিয়নে। তারপরে বাদ বাকিগুলো তুমি দেখতে পাবে ইনফ্রারেড রিজিয়ন বা আইআর রিজিয়নে, এগুলোকে তুমি ইনফ্রারেড রিজিয়নে দেখতে পাবে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম হাইড্রোজেন পরমাণুর ভেতরে একটা ইলেকট্রন আছে, এবং সেই একটা ইলেকট্রনের জন্য কটা স্পেকট্রাম লাইন পাওয়া যাচ্ছে বা লাইন স্পেকট্রা পাওয়া যাচ্ছে, 6টা লাইন স্পেকট্রার সিরিজ আমরা দেখতে পাচ্ছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই বর্ণালী সিরিজগুলো কেন তৈরি হলো? এই বর্ণালী সিরিজগুলো, এই যে 6টা বর্ণালী সিরিজ হাইড্রোজেনের একটা ইলেকট্রনের জন্য তৈরি হয়েছে, এটা কেন তৈরি হলো? দেখা যাক কেন এদের জন্ম হলো। তো চলো নেক্সট দেখি এদের উৎপত্তির কারণ কি। তো আমি কি করছি, এবার এইভাবে কিছু শক্তি স্তরগুলোকে আঁকছি। চলো এক এক করে আমি কক্ষ বা শক্তি স্তরকে আঁকছি। এটা হচ্ছে আমার প্রথম কক্ষ, হলো। এটা প্রথম কক্ষ। ওকে, তারপরে তার উপরে আঁকছি আমি দ্বিতীয় কক্ষ, তার উপরে আঁকছি আমি তৃতীয় কক্ষ, মানে এগুলো শক্তি স্তর বা কক্ষ। তার উপরে আঁকছি চতুর্থ কক্ষ, তারপরে আঁকছি পঞ্চম কক্ষ, তারপরে আঁকছি ষষ্ঠ কক্ষ, ওকে, তারপরে আঁকছি সপ্তম কক্ষ। এগুলো হচ্ছে আমার কক্ষ। কি কি কক্ষ পেলাম? n = 1, n = 2, n = 3, n = 4, n = 5, n = 6 আর n = 7। অর্থাৎ এইগুলো হচ্ছে আমার শক্তি স্তর বা কক্ষ সংখ্যা। এবার ইলেকট্রন কি করে? ইলেকট্রন যখন এইরকম উচ্চতর কক্ষপথ থেকে ভালো করে দেখ, ইলেকট্রন যখন এইরকম উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে নেমে আসে, এইভাবে যখন নিম্নতর কক্ষপথে এইভাবে যখন নেমে আসবে, তখনও কি করবে? শক্তির বিকিরণ করবে। এই ট্রানজিশনের জন্য কি করবে? শক্তির বিকিরণ করবে। আর মনে রাখবি, এক একটা বিকিরণের জন্য এক একটা বর্ণালী তৈরি হয় বা এক একটা স্পেকট্রাম তৈরি হয়। মনে রাখবি, যখনই ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে নেমে আসবে, তখন কি করবে? শক্তির বিকিরণ করবে। আর যখনই ও শক্তির বিকিরণ করবে, ওই এক একটা বিকিরণের জন্য এক একটা লাইন স্পেকট্রামের কি হবে? জন্ম হবে। এক একটা লাইন স্পেকট্রামের জন্ম হবে। তাহলে একটা ট্রানজিশন, একটা স্পেকট্রাম। তাহলে ইলেকট্রন যখন দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে নেমে আসলো, তখন আমি পেলাম ফার্স্ট লাইন স্পেকট্রাম। ঠিক একই রকমভাবে তৃতীয় কক্ষ থেকে যখন প্রথম কক্ষে নেমে আসবে, তখন আমরা পাবো সেকেন্ড লাইন স্পেকট্রাম। এইভাবে বিভিন্ন উচ্চতর কক্ষপথ থেকে সমস্ত ইলেকট্রনগুলি প্রথম কক্ষে নেমে আসে। সমস্ত ইলেকট্রনগুলি এইভাবে প্রথম কক্ষে যদি নেমে আসে, সমস্ত ইলেকট্রনগুলি এইভাবে যদি এইভাবে প্রথম কক্ষে নেমে আসে, এইভাবে সমস্ত ইলেকট্রনগুলি যদি এইভাবে প্রথম কক্ষে নেমে আসে, এইভাবে যদি সবকটাই যদি প্রথম কক্ষে নেমে আসে,
তখন যে সিরিজ অফ লাইন স্পেকট্রাম পাচ্ছি, দেখ তখন যে সিরিজ অফ লাইন স্পেকট্রাম পাচ্ছি তাকে আমরা বলছি লিম্যান সিরিজ, তাকে আমরা বলছি লিম্যান সিরিজ। তাহলে আমি আবার একটু প্রথম থেকে রিভিশন করিয়ে দিচ্ছি যে দেখ যখনই ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে নেমে আসবে অর্থাৎ ট্রানজিশন করবে, ওই একটা ট্রানজিশনের জন্য কী হবে, শক্তির বিকিরণ হবে, আর এক একটা বিকিরণের জন্য এক একটা লাইন স্পেকট্রামের জন্ম হবে। তাহলে যখনই ও দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে ট্রানজিশন করবে তার জন্য একটা স্পেকট্রাম পেলাম যেটা হচ্ছে প্রথম স্পেকট্রাম, যখন থার্ড কক্ষ থেকে প্রথম কক্ষে নেমে আসবে তখন আমি পাচ্ছি কি দ্বিতীয় স্পেকট্রাম। ওকে, তাহলে এইভাবে ইলেকট্রনগুলি বিভিন্ন উচ্চতর কক্ষপথ থেকে সবাই যদি প্রথম কক্ষে নেমে আসে তখন যে সিরিজ অফ লাইন্স পাচ্ছি তাকেই আমি বলবো কি লিম্যান সিরিজ। ঠিক একই রকমভাবে বিভিন্ন উচ্চতর কক্ষপথ থেকে যখন সমস্ত ইলেকট্রন যখন দ্বিতীয় কক্ষে নেমে আসবে, সবাই যখন এইভাবে দ্বিতীয় কক্ষে নেমে আসবে তখন যে সিরিজ অফ লাইন্স পাচ্ছি সেটাকে আমি বলবো বামার সিরিজ। ঠিক একই রকমভাবে বিভিন্ন উচ্চতর কক্ষপথ থেকে ইলেকট্রনগুলি যখন প্রত্যেকে একে একে শুধু তৃতীয়ই কক্ষে নেমে আসছে, প্রত্যেকে যদি উচ্চতর কক্ষপথ থেকে তৃতীয় কক্ষে নেমে আসে তখন যে সিরিজ পাই তখন আমরা তাকে বলি পাস চেন সিরিজ। যে লাইন্স অফ সিরিজ মানে যে সিরিজ অফ লাইন্স পাচ্ছি তাকে আমরা কি বলছি, পাস চেন সিরিজ। তো এই কারণে রেখা বর্ণালী সিরিজ উৎপন্ন হয়, এই কারণেই লিম্যান, বামার, পাসচেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ এক এক করে সিরিজ অফ লাইন্স আমরা দেখতে পাই। এইবার ভালো করে দেখ, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যে বিকিরণ বেরোচ্ছে, এই যেমন যখন ইলেকট্রন সেকেন্ড কক্ষ থেকে ফার্স্ট কক্ষে নেমে আসছে তখন কি হচ্ছে, একটা শক্তির বিকিরণ হচ্ছে। আর আমরা কি জানি প্রত্যেকটা বিকিরণের একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে, প্রত্যেকটা বিকিরণের কি আছে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। তাহলে এই যে বিকিরণগুলো হচ্ছে, এই বিকিরণগুলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কোন সমীকরণের সাহায্যে বার করতে পারি? এই বিকিরণের যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাচ্ছি সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো পরিমাপ করা হয় রিডবার্গ ইকুয়েশনের সাহায্যে। কার সাহায্যে পরিমাপ করা হয়? রিডবার্গ ইকুয়েশনের সাহায্যে। রিডবার্গ ইকুয়েশন। তো এই রিডবার্গ ইকুয়েশনের সাহায্যে এই যে ট্রানজিশনের জন্য যে বিকিরণগুলো পাওয়া যাচ্ছে সেই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য আমরা রিডবার্গ ইকুয়েশনের সাহায্যে কি করি, ডিটারমাইন করতে পারি। তো রিডবার্গ ইকুয়েশনটা কি? তো যে কোনো পরমাণুর ক্ষেত্রে রিডবার্গ ইকুয়েশন হলো নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা ইজ ইকাল টু 1/λ, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ইজ ইকাল টু আর ইন্টু জেড স্কোয়ার। আরটা কি রিডবার্গ ধ্রুবক, জেডটা কি পরমাণু ক্রমাঙ্ক, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। স্যার n1টা কি? n1টা হচ্ছে নিম্নতর শক্তি সম্পন্ন কক্ষ, অর্থাৎ যে কক্ষে ইলেকট্রন নেমে আসবে। আর n2টা কি? n2টা হচ্ছে উচ্চতর শক্তি সম্পন্ন কক্ষ, অর্থাৎ যে কক্ষগুলো ইলেকট্রন ছেড়ে আসবে। ওকে, তাহলে আমি লিখে দিই n1 হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, মানে যে কক্ষে ইলেকট্রন নেমে আসবে, লোয়ার এনার্জি লেভেল। যেমন লিম্যান সিরিজের ক্ষেত্রে লোয়ার এনার্জি লেভেল কি? 1। লিম্যান সিরিজের ক্ষেত্রে বিভিন্ন উচ্চতর কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো একে একে কোথায় নেমে এসছে? প্রথম কক্ষে নেমে এসছে। তাই লিম্যান সিরিজের ক্ষেত্রে n1 ইজ ইকাল টু কি? 1। n2 হচ্ছে কি? হায়ার এনার্জি লেভেল। n2 হচ্ছে হায়ার এনার্জি লেভেল, অর্থাৎ উচ্চতর কক্ষ। হলো। আরটা কি? আরটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 109,677 সেন্টিমিটার টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে রিডবার্গ ধ্রুবকের ভ্যালু।
জেডটা কি, জেডটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, জেডটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। নিউ বারটা কি, নিউ বারটা হচ্ছে ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। তাহলে এই যে বিকিরণগুলো হচ্ছে, যে বিকিরণের জন্য এক একটা লাইন স্পেকট্রামের জন্ম হচ্ছে, সেই বিকিরণগুলির তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি করে বার করব, রিডবার্গ ইকুয়েশনের সাহায্যে বার করব, রিডবার্গ ইকুয়েশনের সাহায্যে বার করব। শুধু তাই নয়, রিডবার্গ ইকুয়েশনের সাহায্যে আমরা গাণিতিকভাবে এই বর্ণালী সিরিজগুলোকে ব্যাখ্যা করতে পারি, বর্ণালী সিরিজগুলোকে ব্যাখ্যা করতে পারি। কি করে ব্যাখ্যা করতে পারি? ধর এই ক্ষেত্রে ধর যখন ইলেকট্রন সেকেন্ড কক্ষ থেকে প্রথম কক্ষে নেমে আসছে, তখন ও কি করছে, শক্তির বিকিরণ করছে। তার মানে ওই বিকিরণের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। তো সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমি এই ইকুয়েশনের সাহায্যে বার করলাম। ওকে, এই বিকিরণের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আমি রিডবার্গ ইকুয়েশনের সাহায্যে বার করলাম এবং দেখলাম সেই তরঙ্গ দৈর্ঘ্যটা ইউভি রিজিয়নের মধ্যে পড়ছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু ইউভি রিজিয়নের মধ্যে পড়ছে। তখনই আমি বুঝে যাব কি, ওটা লিমেন সিরিজ। যদি আমি দেখি বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ভিজিবল রিজিয়নের মধ্যে আসছে, তখন আমি বুঝে যাব ওই লাইন স্পেকট্রামটা কার মধ্যে পড়ছে, বামার সিরিজ। যখন আমি দেখব যে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যটা ইনফ্রারেড রিজিয়নের মধ্যে পড়ছে, তখন আমি বুঝে যাব এই লাইন স্পেকট্রামগুলো পাশ্চেন সিরিজ। ওকে, তো এইভাবে রিডবার্গ ইকুয়েশনের সাহায্যে গাণিতিকভাবে এই বর্ণালীগুলোকে কি করা যায়, ব্যাখ্যা করা যায়। তাহলে চলো দেখি কি করে ব্যাখ্যা করা যায়। যদি n1 ইজিক্যাল টু 1 হয়, যদি n1 ইজিক্যাল টু, দেখো যদি n1 ইজিক্যাল টু কি হয়, n হয়, এবং n2 যদি গ্রেটার দ্যান 1 হয়, n2 যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে n2 গ্রেটার দ্যান 1 মানে কি হতে পারে, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। তখন যে সিরিজ আমি পাবো তাকে আমরা কি বলি, লিম্যান সিরিজ। তখন যে সিরিজ পাবো, লিম্যান সিরিজ। ওকে, তখন যে সিরিজ পাবো লিম্যান সিরিজ। তো এই লিম্যান সিরিজের ক্ষেত্রে রিডবার্গ ইকুয়েশনটা কেমন দেখতে লাগবে? লিম্যান সিরিজের ক্ষেত্রে দেখো রিডবার্গ ইকুয়েশনটা দেখতে লাগবে ঠিক এরকম হবে, নিউ বার ইজিক্যাল টু, আচ্ছা এখানে একটা জিনিস করে দিই, এটা তো গেল যে কোনো পরমাণুর ক্ষেত্রে রিডবার্গ ইকুয়েশন। যদি তোমাকে বলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে রিডবার্গ ইকুয়েশন কি হবে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড ইজিক্যাল টু 1 হয়, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড ইজিক্যাল টু কি হয়, 1 ধরা হয়। তো সেক্ষেত্রে ইকুয়েশনটা আসে, এই ওপরে লিখে দিচ্ছি, সেক্ষেত্রে ইকুয়েশনটা আসে নিউ বার ইজিক্যাল টু 1 বাই ল্যামডা ইজিক্যাল টু আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। ওকে, তাহলে যখন n1 এর ভ্যালু 1 ধরবে তখন ইকুয়েশনটা কেমন দেখাবে, 1 বাই ল্যামডা, আর আমি লিম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালু 1 ধরবো, তাহলে 1 মাইনাস কি হবে, n2 স্কোয়ার। তাহলে এটাই হবে কি লিম্যান সিরিজের ক্ষেত্রে রিডবার্গ ইকুয়েশন। এবার স্যার বামার সিরিজ কখন দেখতে পাবো? বামার সিরিজ যদি n1 ইজিক্যাল টু 2 হয়, অর্থাৎ ভূমি স্তরটা যদি সেকেন্ড কক্ষ হয়, n1 ইজিক্যাল টু 2 হয় এবং n2 গ্রেটার দ্যান 2 হয়, মানে 3, 4, 5 এটসেট্রা, তাহলে যে সিরিজ পাবো তাকে আমরা বলি বামার সিরিজ, তাকে আমরা বলি বামার সিরিজ। তো বামার সিরিজের ক্ষেত্রে স্যার রিডবার্গ ইকুয়েশনটা কেমন দেখতে লাগবে? ঠিক এরকম দেখতে লাগবে, নিউ বার ইজিক্যাল টু 1 বাই ল্যামডা ইজিক্যাল টু আর, বামার সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালু আমাকে কত ধরতে হবে, 2 ধরতে হবে, তাই 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এটাই হচ্ছে বামার সিরিজের ক্ষেত্রে রিডবার্গ ইকুয়েশন। এবার যদি n1 ইজিক্যাল টু 3 আর n2 গ্রেটার দ্যান 3 হয়, অর্থাৎ n2, 4, 5 এটসেট্রা হলো, তাহলে লিম্যান বামার, তারপরে আমি কি পাবো, পাশ্চেন, তারপরে আমি পাবো পাশ্চেন সিরিজ। ঠিক একই রকমভাবে যদি n1 ইজিক্যাল টু হয় 4 এবং n2 হচ্ছে গ্রেটার দ্যান 4, মানে 5, 6 এটসেট্রা, তাহলে লিম্যান বামার পাশ্চেনের পর আমি পাবো ব্রাকেট সিরিজ, ঠিক আছে। তো ঠিক একই রকমভাবে যখন n1 ইজিক্যাল টু 5 হবে, n2 গ্রেটার দ্যান 5 হবে, তখন পাবো ফুন্ড। ঠিক একই রকমভাবে যখন n1 এর ভ্যালু 6 হবে আর n2 গ্রেটার দ্যান 6 হবে, তখন আমি পাবো হামফ্রিজ। তো এইভাবে 6টা রেখা বর্ণালীকে আমরা রিডবার্গ ইকুয়েশনের সাহায্যে প্রকাশ করতে পারি বা ব্যাখ্যা করতে পারি। ওকে, এবার আমরা শিখব যে এখানকার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাকে জানতে হবে, যে পয়েন্টগুলো থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে। তো চলো এবার করছি ইম্পর্টেন্ট পয়েন্টস। এবার কিছু আমাকে এই সম্বন্ধীয় কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস পড়তে হবে, যেটা থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে।
ইম্পর্টেন্ট পয়েন্টস, ইম্পর্টেন্ট পয়েন্টস যেখান থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে। প্রথম পয়েন্ট, আমরা যে কোনো সিরিজের ক্ষেত্রে, মানে সে লিম্যান হোক, বামার হোক, পাশ্চেন হোক, ব্র্যাকেট হোক, যে কোনো সিরিজের প্রথম লাইন আমি কখন পাবো বা প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা তুমি কি করে বার করবে, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাকে পরীক্ষায় দেবে। তাহলে আমরা দেখছি যে কোনো সিরিজের প্রথম লাইন তুমি কখন পাবে, প্রথম লাইন কখন পাওয়া যায় বা প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তুমি কি করে বার করবে। তাহলে যে কোনো সিরিজ বলতে আমি এখানে ধরে নিলাম লিম্যান সিরিজ, তোমাকে বললো লিম্যান সিরিজের ক্ষেত্রে প্রথম লাইন তুমি কখন পাবে। তো লিম্যান সিরিজের ক্ষেত্রে একটা জিনিস তো নিশ্চিত যে লিম্যান সিরিজের ক্ষেত্রে n1 ইজিক্যাল টু কি হবে, অলওয়েজ 1 হবে, n1 ইজিক্যাল টু কি হবে, অলওয়েজ 1, আর n2 কি হবে, গ্রেটার দ্যান 1, n2 কি হবে, গ্রেটার দ্যান 1। তো চলো আমরা একটা জিনিস দেখি আগে, দেখো তো প্রথম লাইন, এটা হচ্ছে লিম্যান সিরিজ। তো লিম্যান সিরিজের ক্ষেত্রে প্রথম লাইন তুমি কখন পাচ্ছ, দেখো লিম্যান সিরিজের ক্ষেত্রে প্রথম লাইন তুমি তখনই পাচ্ছ যখন ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে নেমে আসছে, তখনই তুমি লিম্যান সিরিজের ক্ষেত্রে কিন্তু প্রথম লাইন পাচ্ছ। আচ্ছা দেখো তো দ্বিতীয় লাইন কখন পাচ্ছ, যখন ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে নেমে আসছে তখনই তুমি দ্বিতীয় লাইন পাচ্ছ, দেখতে পাচ্ছ। আচ্ছা তৃতীয় লাইন কখন পাচ্ছ তুমি, দেখো যখন ইলেকট্রন চতুর্থ কক্ষ থেকে প্রথম কক্ষে নেমে আসছে তখনই তুমি লিম্যান সিরিজের ক্ষেত্রে তৃতীয় লাইন পাচ্ছ। তাহলে চলো, তাহলে আমরা সেটাই লিখছি। তাহলে প্রথম লাইন বা ফার্স্ট লাইন বা প্রথম লাইন যাকে বলা হয় আলফা লাইন, কখন পাচ্ছি, আমরা দেখলাম ইলেকট্রন যখন দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে নেমে আসছে তখনই আমি কি পাচ্ছি, ফার্স্ট লাইন পাচ্ছি। আচ্ছা সেকেন্ড লাইন কখন পাচ্ছি, সেকেন্ড লাইন এক্ষুনি আমি দেখিয়ে দিলাম। সেকেন্ড লাইন যাকে আমি বলছি বিটা লাইন কখন পাচ্ছি, যখন আমি তৃতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে নেমে আসছি তখন পাচ্ছি সেকেন্ড লাইন। আচ্ছা থার্ড লাইন কখন পাচ্ছি স্যার, থার্ড লাইন যাকে আমরা বলছি গামা লাইন কখন পাচ্ছি, যখন ইলেকট্রন চতুর্থ কক্ষ থেকে প্রথম কক্ষে নেমে আসছে। আচ্ছা স্যার লিমিটিং লাইন কখন পাবো, লিমিটিং লাইন কখন পাবো, যখন ইলেকট্রন অসীম কক্ষ থেকে নেমে আসবে তখনই কি পাবো, লিমিটিং লাইন। লিম্যান সিরিজের ক্ষেত্রে লিমিটিং লাইন আমি কখন পাবো, যখন ইলেকট্রন অসীম কক্ষ থেকে প্রথম কক্ষে নেমে আসবে তখনই আমি পাবো কি, লিমিটিং লাইন, কারণ লিমিট হচ্ছে আমার কাছে অসীম, অসীম। তাহলে লিমিটিং লাইন কখন পাবো, যখন ইনফিনিটি থেকে প্রথম কক্ষে নেমে আসবে, অর্থাৎ n2 হবে ইনফিনিটি, n1 হবে যখন 1, তখন আমি লিম্যান সিরিজের ক্ষেত্রে লিমিটিং লাইন পাবো, আচ্ছা এ তো গেল লিম্যান সিরিজ। স্যার বামার সিরিজ দিলে কি করব, এ তো গেল লিম্যান সিরিজ, বুঝতে পারলাম। বামার সিরিজ বলে দিল, লিম্যান সিরিজ পরীক্ষায় দিল না স্যার, আমাকে বামার সিরিজ বলে দিল। বামার সিরিজের ক্ষেত্রে কি করে বার করব, বামার সিরিজের ক্ষেত্রে দেখো, বামার সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালু কত, বামার সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালু 2, আমরা জানি বামার সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালু 2। দেখো বামার সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালু কত, 2, n1 এর ভ্যালু কত, 2। দেখো বামার সিরিজের ক্ষেত্রে প্রথম লাইন কখন পাচ্ছি, যখন ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে নেমে আসছে তখনই দেখো আমি প্রথম লাইন পাচ্ছি, তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমরা প্রথম লাইন কখন পাবো, তাহলে বামার সিরিজের ক্ষেত্রে ফার্স্ট লাইন যাকে আমরা বলছি আলফা লাইন, কখন পাবো, বামার সিরিজের ক্ষেত্রে কখন পাবো, যখন ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে নেমে আসবে তখনই বামার সিরিজের ক্ষেত্রে ফার্স্ট লাইন পাবো। আচ্ছা স্যার সেকেন্ড লাইন কখন পাবো, সেকেন্ড লাইন যাকে আমরা বলছি বিটা লাইন কখন পাবো, যখন চতুর্থ কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে নেমে আসবে, আচ্ছা থার্ড লাইন কখন পাবো, থার্ড লাইন যাকে আমি বলছি গামা লাইন, যখন পঞ্চম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে নেমে আসবে তখনই পাবো কি, গামা লাইন। আচ্ছা লিমিটিং লাইন কখন পাবো,
লিমিটিং লাইন কখন পাবো? যখন অসীম কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে নেমে আসবে, অর্থাৎ অসীম কক্ষ থেকে যখন দ্বিতীয় কক্ষে নেমে আসবে তখনই আমরা পাবো কি বামার সিরিজের ক্ষেত্রে লিমিটিং লাইন। তো তোমাকে যাই দিক না কেন তুমি পেরে যাবে। এরপর তোমাকে যদি পাস চেন দেয়, তোমাকে বামার না বলে পরীক্ষায় দিল পাস চেন, তো পাস চেনের ক্ষেত্রে প্রথম লাইন কখন পাবো? পাস চেনের ক্ষেত্রে n1 ইজিক্যাল টু কি 3। তো পাস চেনের ক্ষেত্রে যখন চতুর্থ কক্ষ থেকে তৃতীয় কক্ষে নেমে আসবে তখন ফার্স্ট লাইন পাবো। সেকেন্ড লাইন কখন পাবো? যখন পঞ্চম কক্ষ থেকে তৃতীয় কক্ষে নেমে আসবে তখন কি পাবো? সেকেন্ড লাইন পাবো। তো এইভাবে আমরা যে কোনো সিরিজের ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন বা আলফা লাইন, বিটা লাইন, গামা লাইন আমরা বার করতে পারি। ওকে, বার করতে পারি। ওকে, এবার তোমাকে বললো যে, এবার তোমাকে প্রশ্ন করলো যে বামার সিরিজের ক্ষেত্রে যে সেকেন্ড লাইন পাওয়া যায়, বামার সিরিজের ক্ষেত্রে যে সেকেন্ড লাইন পাওয়া যায় তার তরঙ্গ দৈর্ঘ্য বার কর। বামার সিরিজের ক্ষেত্রে যে সেকেন্ড লাইন পাওয়া যায় তার তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা বার করো। কি করে বার করবে? তুমি রিডবার্গ ইকুয়েশনে চলে যাবে। নিউ বার ইজিক্যাল টু 1/λ ইজিক্যাল টু আর 1/n1 এর ভ্যালু কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস সেকেন্ড লাইন বামার সিরিজের ক্ষেত্রে কখন পাবো? যখন n2 এর ভ্যালু কি হবে 4 হবে, 4 স্কোয়ার। ভ্যালু বসিয়ে দাও, দেখবে এখান থেকে তুমি ল্যামডা পেয়ে যাবে। এখান থেকে তোমাকে যদি তরঙ্গ সংখ্যা বার করতে দেয় তরঙ্গ সংখ্যা পেয়ে যাবে। ধরো তোমাকে বলে দিল লিম্যান সিরিজের ক্ষেত্রে প্রথম লাইন বা আলফা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কি করে বার করবে? একই রকমভাবে রিডবার্গ ইকুয়েশন ইউজ করবে। নিউ বার ইজিক্যাল টু 1/λ ইজিক্যাল টু আর, তাহলে n1 কত 1 স্কোয়ার মাইনাস তোমাকে বলেছে লিম্যান সিরিজের ক্ষেত্রে প্রথম লাইন, তো লিম্যান সিরিজের ক্ষেত্রে প্রথম লাইন বা আলফা লাইন কখন পাবে? যখন n2টা 2 হবে, তো n2 জায়গায় 2 বসিয়ে দাও। ব্যাস, লিম্যান সিরিজের ক্ষেত্রে তুমি লিম্যান সিরিজের ক্ষেত্রে প্রথম লাইনের তরঙ্গ দৈর্ঘ্য বলো বা তরঙ্গ সংখ্যা বলো, এই সমীকরণ ব্যবহার করেই বার করে নেবে। ওকে, এটাই পরীক্ষায় আসে, এরকম ধরনের পরীক্ষায় আসে। নেক্সট আর কি করতে পারি? নেক্সট আর এখান থেকে কি কোশ্চেন দেবে? নেক্সট আর কি কোশ্চেন দেবে? সেকেন্ড কোশ্চেন তোমাকে দেবে যে কোনো সিরিজের ক্ষেত্রে লংগেস্ট ওয়েভলেন্থ আমরা কখন পাবো আর মিনিমাম ওয়েভলেন্থ কখন আমি পাবো, শর্টেস্ট ওয়েভলেন্থ। তাহলে দেখো, ফর লংগেস্ট ওয়েভলেন্থ আমি কখন পাবো, মানে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, সেটা যে কোনো সিরিজের ক্ষেত্রে হতে পারে। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য তুমি কখন পাবে? তোমাকে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বার করতে দিল, কি করে বার করবে? দেখো, আগের দিন আমি বোরের তত্ত্ব পড়িয়েছিলাম, সেই তত্ত্বে একটা ফর্মুলা এসেছিল। সেই ফর্মুলাটা কি এসেছিল? ফর্মুলাটা কি এসেছিল? ডেল্টা ই, মানে দুটি কক্ষের মধ্যে শক্তির পার্থক্য। ডেল্টা ইটা কি? দুটি কক্ষের মধ্যে শক্তি পার্থক্য। ইজিক্যাল টু কি এসেছিল? এইচ নিউ ইজিক্যাল টু এইচ নিউ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর তার নিউটা হচ্ছে কম্পাঙ্ক। এখান থেকে তুমি কি লিখতে পারো? ডেল্টা ই, নিউ এর জায়গায় লিখতে পারো c/λ। সিটা কি? আলোর বেগ। এইচটা কি? প্লাঙ্কের ধ্রুবক। তো এইচ আর সিটাকে তুমি ধ্রুবক ধরো। এইচ আর সিটা যদি ধ্রুবক হয় তাহলে তোমার দুটি কক্ষের শক্তির পার্থক্য ডেল্টা ই ভ্যারিজ এস কি হবে 1/λ, অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে? যখন ডেল্টা ইটা মিনিমাম হবে। তাহলে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা ম্যাক্সিমাম কখন পাবো? আমি ল্যামডা ম্যাক্সিমাম কখন পাবো? যখন আমার ডেল্টা ইটা কি হবে? মিনিমাম হবে। মিনিমাম হবে। ওকে, দেখো, ডেল্টা ই এর ভ্যালু যত কম হবে ল্যামডার ভ্যালু সবচেয়ে বেশি হবে। ল্যামডার ভ্যালু সবচেয়ে বেশি তখনই হবে যখন ডেল্টা ইটা কি হবে? মিনিমাম হবে। অর্থাৎ দুটি কক্ষের মধ্যে শক্তির পার্থক্য যখন মিনিমাম হবে তখন তুমি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য পাবে, কারণ এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। স্যার, ডেল্টা ই কখন মিনিমাম হয়? দুটি কক্ষের মধ্যে শক্তির পার্থক্য কখন মিনিমাম হয়? যখন তুমি পাশাপাশি দুটি কক্ষের শক্তির পার্থক্য পরিমাপ করবে। পাশাপাশি দুটি কক্ষের শক্তিটাই হচ্ছে মিনিমাম শক্তি। ওকে, পাশাপাশি দুটি কক্ষের শক্তির পার্থক্যটাই হচ্ছে কি? মিনিমাম শক্তি। তাই তো, দেখে নাও, ডেল্টা ই মিনিমাম কখন হবে? যখন তুমি পাশাপাশি দুটি কক্ষের শক্তি নির্ণয় করবে। যখন পাশাপাশি দুটি কক্ষের শক্তির পার্থক্য বার করবে সেটাই হচ্ছে ডেল্টা ই মিনিমাম। তার মানে ডেল্টা ই মিনিমাম কখন হবে?
যখন n2 ইজিক্যাল টু n1 প্লাস 1 হবে, n2 ইজিক্যাল টু n1 প্লাস 1 হবে। অর্থাৎ তোমাকে যদি n1টা 1 হয় তাহলে n2 কত হবে 2। পাশাপাশি দুটি কক্ষের মধ্যে শক্তির পার্থক্য, তো পাশাপাশি দুটি কক্ষের মধ্যে শক্তির পার্থক্য অলওয়েজ মিনিমাম হয়। আর ডেল্টা ই যদি মিনিমাম হয় তাহলে সেক্ষেত্রে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, দীর্ঘতম হবে। তাহলে ডেল্টা ই মিনিমাম কখন হবে, যখন n2 ইজিক্যাল টু কী হবে n1 প্লাস 1, অর্থাৎ পাশাপাশি দুটি কক্ষের মধ্যে শক্তির পার্থক্য। পাশাপাশি দুটি কক্ষের মধ্যে শক্তির পার্থক্যটাই হচ্ছে মিনিমাম শক্তি, অর্থাৎ ডেল্টা ই মিনিমাম। আর ডেল্টা ই মিনিমাম হলে সেখান থেকেই তুমি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য পাবে। এবার তোমাকে বলবে আচ্ছা ল্যামডা মিনিমাম কখন পাবো, ল্যামডা মিনিমাম মানে কখন তুমি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাবে, কখন তুমি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাবে। দেখো কখন তুমি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাবে, যখন ডেল্টা ই ম্যাক্সিমাম হবে, অর্থাৎ যখন দুটি কক্ষের মধ্যে শক্তির পার্থক্য যখন ম্যাক্সিমাম হবে তখনই ডেল্টাটা কি হবে, মিনিমাম হবে। তখনই ডেল্টা মিনিমাম হবে না, তখনই ল্যামডাটা কি হবে, মিনিমাম হবে, অর্থাৎ আমি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাবো। তো ডেল্টা ই ম্যাক্সিমাম কখন হয়, যখন n2 ইজিক্যাল টু ইনফিনিটি হয়, যখন n2 ইজিক্যাল টু ইনফিনিটি হয়। যখন তুমি অসীম কক্ষ ধরবে তখনই শক্তির পার্থক্য ম্যাক্সিমাম হবে, তখনই তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, সবচেয়ে ক্ষুদ্রতম হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তখনই ক্ষুদ্রতম হবে যখন ডেল্টা ইটা কি হবে, ম্যাক্সিমাম হবে। ডেল্টা ই ম্যাক্সিমাম কখন হয়, যখন n2টা কি হয়, ইনফিনিটি হয়। অর্থাৎ তোমার উচ্চতর কক্ষটা যখন অসীম কক্ষ হয় তখনই তুমি ডেল্টা ইটা ম্যাক্সিমাম পাবে এবং ল্যামডাটা কি পাবে, মিনিমাম পাবে। হয়ে গেল 3 নম্বর তোমাকে কোশ্চেন করবে যে যখন কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষ থেকে উচ্চতর কক্ষ বলতে n2 ধরে নিলাম, উচ্চতর কক্ষ থেকে নিম্নতর কক্ষে নেমে আসে, নিম্নতর কক্ষকে কি ধরলাম, n1 ধরলাম, নেমে আসে যখন ইলেকট্রন উচ্চতর কক্ষ থেকে নিম্নতর কক্ষে নেমে আসে তখন উৎপন্ন বর্ণালীতে সর্বোচ্চ রেখার সংখ্যা কত হবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। উৎপন্ন বর্ণালীতে সর্বোচ্চ রেখার সংখ্যা কত হবে, কি করে বার করব, সেই বার করার ফর্মুলা হচ্ছে n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইড বাই 2। এবার এই সেই নিম্নতর কক্ষপথটা অর্থাৎ n1টা তোমাকে যদি বলে ভূমিস্তর, অর্থাৎ ইলেকট্রন উচ্চতর কক্ষ থেকে ভূমিস্তরে নেমে আসলো, ভূমিস্তর মানে n1 ইজিক্যাল টু 1, তখন রেখার সংখ্যা কত হবে, তখন রেখার সংখ্যা আমি বার করব n2 মাইনাস 1 ইন্টু এখানে n2 মাইনাস n1 এর জায়গায় 1 বসাচ্ছি প্লাস 1 বাই 2, 1 কেটে গেল। তাহলে আমি সেখান থেকে ফর্মুলাটা আমার কি বেরিয়ে আসলো, n2 ইন্টু n2 মাইনাস 1 বাই 2। যখন উচ্চতর কক্ষপথ থেকে ভূমিস্তরে নেমে আসবে মানে n1 এর ভ্যালু আমি কত ধরবো, 1। তো ফর্মুলায় n1 এর ভ্যালু 1 ধরলে তখন আমার সর্বোচ্চ রেখার সংখ্যা এইটা আসে, n2 ইন্টু n2 মাইনাস 1 ডিভাইড বাই 2। এটাই হচ্ছে তোমার ফর্মুলা। অর্থাৎ যে ফর্মুলাগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম এই প্রত্যেকটা ফর্মুলা থেকে তোমাকে পরীক্ষায় এমসিকিউ দিতেই পারে, তাই প্রত্যেকটা ফর্মুলা তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমার হাইড্রোজেন স্পেকট্রাম। এবার আমরা নতুন টপিকে এগিয়ে যাব। নেক্সট টপিক হচ্ছে ডি ব্রগলির মতবাদ। ডি ব্রগলির মতবাদ। তো ডি ব্রগলি কি বলেছিলেন, ডি ব্রগলি বললেন
যে আলো যেমন একই সাথে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম উভয়ই প্রদর্শন করে, ঠিক আলোর মতোই যে কোনো ম্যাটার একই সঙ্গে কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম প্রদর্শন করতে পারে। ওকে, তাহলে ডি ব্রগলি কি বলেছিলেন? ফোটনের মতোই সঞ্চরণশীল ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র কণার কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয়ই বর্তমান। তাহলে ডি ব্রগলি বলেছিলেন, ডি ব্রগলি ফার্স্ট বিজ্ঞানী, তিনি বললেন যে আলোর মতোই যে কোনো ম্যাটার একই সঙ্গে কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয়ই প্রদর্শন করে। যেমন ধরো একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল ইলেকট্রন যখন স্থির অবস্থায় আছে তখন কিন্তু কণা ধর্ম প্রদর্শন করবে, কিন্তু যখন ইলেকট্রন একটা যদি ভি গতিবেগে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে ঠিক ইলেকট্রনের ব্যাক সাইডে একটা তরঙ্গের সৃষ্টি হয়। ইলেকট্রনের ব্যাক সাইডে কি তৈরি হয়? তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গটাকে কি তরঙ্গ বলে? এই তরঙ্গটাকে বলে ম্যাটার ওয়েভ। ঠিক তার ব্যাক সাইডে একটা তরঙ্গের সৃষ্টি হয়, যে তরঙ্গটাকে আমরা কি বলি? ম্যাটার ওয়েভ। তাহলে যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেল, ইলেকট্রন, ফোটন, এরা কি করে? একই সঙ্গে কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয়ই প্রদর্শন করেন। এবং ডি ব্রগলি হচ্ছেন প্রথম বিজ্ঞানী যিনি একটি সমীকরণের সাহায্যে এই সমস্ত ক্ষুদ্র কণার তরঙ্গ ধর্ম ও কণা ধর্মের মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলেন। সেই ইকুয়েশনটাকে বলা হয় ডি ব্রগলি ইকুয়েশন। তাহলে এবার আমরা পড়ব ডি ব্রগলি ইকুয়েশন। ডি ব্রগলি ইকুয়েশন। তো এই ডি ব্রগলি ইকুয়েশনটা কি? সেটা হচ্ছে ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই এমভি। ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই এমভি। ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই এমভি। ল্যামডা ইজিক্যাল টু কি? তরঙ্গ দৈর্ঘ্য বা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। বা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এমটা কি? এমটা হচ্ছে কণার ভর। ভিটা কি? ওই কণার বেগ। তাহলে এমভিটা কি স্যার? ভরবেগ। এমভিটা কি? কণার ভরবেগ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ল্যামডা ইজিক্যাল টু কি? এইচ বাই পি, যেখানে পিটাকে আমি কি বলছি? ভরবেগ। পিটাকে বলছি কি? ভরবেগ। তাহলে ডি ব্রগলি তো বলেছেন সমস্ত ম্যাটারই একই সঙ্গে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই প্রদর্শন করে। তো ইলেকট্রন, ফোটন এই জাতীয় ক্ষুদ্র কণা তরঙ্গ ধর্ম ও কণা ধর্ম একই সঙ্গে প্রদর্শন করে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না কেন? যেহেতু আমাদের ক্ষেত্রে মাসটা অনেকটা বেশি, তাই আমাদের ক্ষেত্রে ভরবেগটা কি? অত্যন্ত বেশি। আমাদের ক্ষেত্রে এই ভরবেগের মান কি? অত্যন্ত বেশি। তো ভরবেগ বেশি হওয়ার জন্য আমাদের ক্ষেত্রে এই তরঙ্গ দৈর্ঘ্যের মান এতটাই ক্ষুদ্র হয় যে বাস্তবে আমরা যে তরঙ্গ ধর্ম দেখাই সেটা বাস্তবে রিয়েলাইজ করা যায় না। কারণ আমাদের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান এতটাই ক্ষুদ্র হয় যে বাস্তবে সেটা রিয়েলাইজ করা যায় না। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে ওর মাস এতটাই কম, তার ফলে ওর ভরবেগ অত্যন্ত কম হয়। তো ভরবেগ অত্যন্ত কম হওয়ার জন্য ওর ক্ষেত্রে ল্যামডার মান কী হয়? অত্যন্ত বেশি হয়। সেই জন্য ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম উভয়ই কি থাকে? বর্তমান, বা উভয়ই দেখা যায়। ওদের ক্ষেত্রে তরঙ্গ ধর্মটা বোঝা যায়। ঠিক আছে? তাহলে এবং ডি ব্রগলি যে সমীকরণের সাহায্যে এই তরঙ্গ ধর্ম আর কণা ধর্মের মধ্যে সম্পর্ক স্থাপন করলেন সেটাকে বলা হয় ডি ব্রগলি ইকুয়েশন, যেখানে ল্যামডাটা তরঙ্গ ধর্মকে প্রদর্শন করে, এমভি ভরবেগ কণা ধর্মকে কি করে? প্রদর্শন করে। এবং ওদের মধ্যে যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কি? ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই এমভি বা ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই পি। একেই বলা হয় কি? ডি ব্রগলি ইকুয়েশন। তাহলে এখান থেকে তোমাকে পরীক্ষায় কি জানতে চাইতে পারে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য চাইতে পারে। আর কি জানতে চাইতে পারে? কণার বেগ তোমার কাছে জানতে চাইতে পারে। এছাড়া ডি ব্রগলি থেকে আরও কিছু কোশ্চেন আসে, তো চলো সেটা একটু দেখে নিই। এখান থেকে আমরা কি করব? কণার গতিশক্তি ও ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক বার করব। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে
মধ্যে সম্পর্ক বার করব। ওকে, তাহলে এবার আমরা কি করছি, কণার গতিশক্তি আর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক বার করছি। তো চলো, গতিশক্তি যাকে আমি লিখছি ইকে, ইকে ইজ ইকাল টু কি বলতে পারি, হাফ এমভি স্কোয়ার। গতিশক্তি ইজ ইকাল টু ফর্মুলা কি, হাফ এমভি স্কোয়ার। এরপর কি করছি, ইকে ইজ ইকাল টু আমি কি করছি, হাফ আমি কি করছি, লবে কি করছি, আচ্ছা আগে দেখাচ্ছি, এম ভি স্কোয়ার ইন্টু আমি লবে একটা এম গুণ করছি, মানে আমি হরেও কি নিয়ে আসলাম, একটা এম নিয়ে আসলাম, তো এখান থেকে ই কে ইজ ইকাল টু কি আসছে দেখো, হাফ ওপরে আসছে এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে আসছে টু এম, এখান থেকে দেখো আমি বার করছি এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকাল টু কি আসছে, ক্রস গুণ করলে 2m ই কে, তারপরে এখান থেকে আমি বার করছি এমভির ভ্যালু, তো এমভি ইজ ইকাল টু কি আসছে, √2m ই কে। এবার আমি কি করছি, ডি ব্রগলির সেই ইকুয়েশনটা লিখছি, সেটা কি, ল্যামডা ইজ ইকাল টু h/mv। খেয়াল করো, এমভির ভ্যালু আমি বার করে দিয়েছি, সেটা কি √2m ই কে, তো এখানে বসিয়ে দাও, ল্যামডা ইজ ইকাল টু এইচ, ভ্যালুটা বসিয়ে দিলে আসছে √2m ই কে। তাহলে এটাই হচ্ছে তোমার কণার গতিশক্তি আর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এবং এই সম্পর্ক ব্যবহার করে তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, খেয়াল রেখো। নেক্সট যে টপিকে আমরা চলে যাব সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, বা ইংলিশে যাকে বলছে হাইজেনবার্গস আনসার্টিনিটি প্রিন্সিপাল। ডি ব্রগলি মতবাদের যে কনসিকুয়েন্স বা ফলাফল, সেখান থেকেই আসে হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল। তো হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপালে কি বলছে, এটা বলছে কোনো গতিশীল আণুবীক্ষণিক কণার মানে মাইক্রোস্কোপিক পার্টিকেলের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। তাহলে কি বলছে, যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের যে কোনো মুহূর্তে ওর ভরবেগ এবং অবস্থান একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। তুমি যদি একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ মানে একই সঙ্গে তুমি যদি নির্ণয় করতে যাও, তাহলে দেখবে সেখানে তুমি কিছু না কিছু ভুল করে বসবে। এটাই হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, তো ডি ব্রগলি মতবাদের কনসিকুয়েন্স বা ফলাফল হচ্ছে এটা। কেন এই ভুলটা করে বসবো, তার কারণ আমার এই সমস্ত যে আণুবীক্ষণিক কণা আছে, যেমন ইলেকট্রন বা ফোটন, এদের কি আছে একই সঙ্গে, এদের ক্ষেত্রে একই সঙ্গে কণাধর্ম এবং তরঙ্গ ধর্ম একই সঙ্গে কি করে, সহাবস্থান করে বা কোএক্সিস্ট করে। তো একই সঙ্গে তরঙ্গ ধর্ম এবং কণাধর্ম থাকার জন্য ওদের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। ওকে, তুমি চিন্তা করো না, ধরো ইলেকট্রন যদি তরঙ্গ ধর্ম দেখায়, তাহলে তখন কখনো তোমার মনে হবে এই তো ইলেকট্রনটাকে তুমি এখানে পাচ্ছ, কখনো মনে হবে আচ্ছা ইলেকট্রন তো এই তো আছে, ইলেকট্রন তো এখানে আছে, বা কখনো ইলেকট্রন এখানে আছে, কখনো এখানে আছে। তো তুমি কখনোই ইলেকট্রনের সঠিক অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারবে না, কারণ ইলেকট্রনের মধ্যে একই সঙ্গে কণাধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই বর্তমান আছে। ওকে, তাহলে একই সঙ্গে তুমি যদি এটাকে নির্ণয় করতে যাও, অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে যদি তুমি নির্ণয় করতে যাও, সেখানে তুমি কিছু না কিছু ভুল করবে। তো হাইজেনবার্গ বলছে অবস্থান নির্ণয় করার সময় তুমি যত কম ভুল করবে, ভরবেগ নির্ণয় করার সময় তুমি তত বেশি ভুল করবে। আবার ভরবেগ নির্ণয়ের সময় তুমি যত কম ভুল করবে, অবস্থান নির্ণয়ের সময় তুমি আরও বেশি ভুল করবে। তো এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এর কারণ কি? এর কারণ একটাই, ইলেকট্রনের কণাধর্ম এবং তরঙ্গধর্ম একই সঙ্গে কোএক্সিস্ট করে বা সহাবস্থান করে, এটাই হচ্ছে কারণ। তো এখান থেকে এর যে গাণিতিক রূপটা বেরিয়ে আসে, এর যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক রূপটা বেরিয়ে আসে, সেটা কি? এর যে গাণিতিক রূপটা বেরিয়ে আসে সেটা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইজ ইকাল টু h/4 পাই। স্যার, ডেল্টা এক্সকে কি বলে? ডেল্টা এক্সকে তোমার বলে
অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা, অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা। স্যার ডেল্টা পিকে কি বলে? ডেল্টা পিকে বলে বেটা ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা, ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা, ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা। আচ্ছা ভরবেগ ইজিক্যাল টু কি লিখতে পারি? আমরা তো জানি ভরবেগ ইজিক্যাল টু এম ভি, তাহলে ডেল্টা পি ইজিক্যাল টু কি লিখতে পারি? এম ডেল্টা ভি লিখতে পারি, এম ডেল্টা ভি। তো সেটাই লিখি না, ল্যামডা এক্স ডেল্টা পি এর জায়গায় লিখলাম এম ডেল্টা ভি গ্রেটার দ্যান ইজিক্যাল টু কি এইচ বাই 4 পাই। আচ্ছা স্যার ডেল্টা ভিকে কি বলবেন? ডেল্টা ভিকে বলবো বেগ নির্ণয়ের অনিশ্চয়তা। বেগ নির্ণয় করার সময় যে ভুলটা আমি করব, বেগ নির্ণয়ের অনিশ্চয়তা, বেগ নির্ণয়ের অনিশ্চয়তা। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি? এইগুলো হচ্ছে তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপ। তো এখান থেকে তুমি পেতে পারো, দেখো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইজিক্যাল টু এইচ বাই 4 পাই এম। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপ, গাণিতিক রূপ। এছাড়াও তুমি একটা জিনিস পাবে, সেটা হচ্ছে সময় আর শক্তির মধ্যে। এছাড়াও আমরা সময় আর শক্তির মধ্যে একটা অনিশ্চয়তা পাই, সময় ও শক্তি এদের মধ্যে একটা অনিশ্চয়তা পাওয়া যায়। তাহলে সময় ও শক্তির ক্ষেত্রে অনিশ্চয়তা রূপটা কি হবে? সেটা হবে ডেল্টা ই, যেটা হচ্ছে তোমার শক্তি নির্ণয়ের অনিশ্চয়তা, ইন্টু ডেল্টা টি, যেটা হচ্ছে সময় নির্ণয়ের অনিশ্চয়তা, যেটা হচ্ছে সময় নির্ণয়ের অনিশ্চয়তা গ্রেটার দ্যান ইজিক্যাল টু কি হবে এইচ বাই 4 পাই। এটা হচ্ছে তোমার শক্তি আর সময় নির্ণয়ের যে অনিশ্চয়তা, সেটা হচ্ছে এটা হলো। এই ছিল আমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির তাৎপর্য কোথায়? হাইজেনবার্গ হচ্ছে প্রথম বিজ্ঞানী যিনি ওই যে বোর বলেছিল না যে ইলেকট্রন একটা সার্কুলার পথে মুভ করবে, এই তত্ত্বটা উনি খারিজ করে দিলেন। উনি বললেন ইলেকট্রনের কোনো নির্দিষ্ট ট্র্যাজেক্টরি বা কোনো সার্কুলার পথ নেই, বরং আমরা এটা বলতে পারি এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিয়াস। তুমি নিউক্লিয়াসের এই জায়গায় ইলেকট্রন পেতে পারো, এই জায়গায় পেতে পারো, এই জায়গায় পেতে পারো, এই জায়গায় পেতে পারো, বা ইলেকট্রনটাকে এখানে পেতে পারো, এখানে পেতে পারো, এখানে পেতে পারো, এখানে পেতে পারো, বা তুমি ইলেকট্রনটাকে এই জায়গায় পেতে পারো, এখানে পেতে পারো, এই অঞ্চলে পেতে পারো, এখানে পেতে পারো, এখানে পেতে পারো, এখানে পেতে পারো, এখানে পেতে পারো। ওকে, তিনি বললেন যে এরকম কোনো ইলেকট্রন যে ওই যে সার্কুলার পথে ঘুরছে এরকম কিছু হয় না, ইলেকট্রনের নির্দিষ্ট কোনো ট্র্যাজেক্টরি বা কোনো নির্দিষ্ট ব্যাসার্ধের কোনো বৃত্তাকার পথ থাকতে পারে না, বরং আমরা দেখতে পারি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের এখানে পেতে পারি, এখানে পেতে পারি, এখানে পেতে পারি, এখানে পেতে পারি। মানে তিনি একটা কি নিয়ে আসলেন? প্রবাবিলিটি নিয়ে আসলেন, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনস, একটা প্রবাবিলিটি ফ্যাক্টর নিয়ে আসলেন। এবং এটাকে যদি একটা বাউন্ডারি দিয়ে ঘিরি, এটাকে যদি একটা বাউন্ডারি দিয়ে ঘিরি, বা এটাকে যদি একটা বাউন্ডারি দিয়ে ঘিরি, তাহলে আমরা বলতে পারি এই বাউন্ডারির ভিতরে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি সবচেয়ে বেশি, এই বাউন্ডারির বাইরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি সবচেয়ে কম। অর্থাৎ তিনিই প্রথম ওই অরবাইটালের কনসেপ্টটা নিয়ে আসেন, তিনিই প্রথম এই অরবাইটালের কনসেপ্টটা কি নিয়ে আসেন। এটাই হচ্ছে অরবাইটাল, এটাই হচ্ছে অরবাইটাল, যে নিউক্লিয়াসের ত্রিমাত্রিক অঞ্চলে, নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা ইলেকট্রন এর ঘনত্ব সবচেয়ে বেশি, সেই অঞ্চলটাকেই বলা হয় কি অরবিটাল বা কক্ষক। তো তার এখান থেকেই কিন্তু সেই অরবাইটাল বা কক্ষকের কনসেপ্টটা বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে এই ছিল আমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এবার আমরা চলে আসি লিমিটেশন অফ বোরস অ্যাটমিক মডেল। বোরস অ্যাটমিক মডেলের অনেকগুলো লিমিটেশন আছে, সেগুলো আমি লেখাচ্ছি না, জাস্ট তোমাদের মুখে বলে দিচ্ছি। তো বোরস অ্যাটমিক মডেলের লিমিটেশন কি? প্রথম লিমিটেশন, বোরের তত্ত্বের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায় না, একাধিক ইলেকট্রন বিশিষ্ট আয়নের বর্ণালী বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। তো এটা একটা লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন কি? বোরের তত্ত্বে ইলেকট্রনকে শুধুমাত্র কণারূপে কল্পনা করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন ডিবগলির মতবাদ আসলো আমরা দেখলাম ইলেকট্রনের কণাধর্ম এবং তরঙ্গধর্ম উভয়ই বর্তমান। তো এটাও একটা তার কি লিমিটেশন।
3 নম্বর, বোরের তত্ত্বে কি করা হয়েছে, ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা হয়েছে। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আসার পর আমরা জানলাম ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়, কারণ ইলেকট্রনের মধ্যে তরঙ্গধর্ম ও কণাধর্ম একই সঙ্গে কি করে, কোএক্সিস্ট করে বা সহাবস্থান করে। 4 নম্বরটা জাস্ট একটু জেনে রাখো যে বোরের তত্ত্বের সাহায্যে জিম্যান এফেক্ট বা স্টার্ক এফেক্ট ব্যাখ্যা করা যায় না। শুধু জাস্ট এইটুকুনি পয়েন্টটাই শুধু জেনে রাখো, বোরের তত্ত্বের সাহায্যে জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্টের ব্যাখ্যা করা যায় না। 5 নম্বর হচ্ছে বোরের তত্ত্ব অনুযায়ী বোরের যে অ্যাটমিক মডেল সেটা হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু পরমাণুর প্রকৃত গঠন কি ত্রিমাত্রিক। তো এই ছিল কি বোরের তত্ত্বের বা বোরের অ্যাটমিক মডেলের লিমিটেশন। এবার বোরের অ্যাটমিক মডেল যখন ব্যর্থ হয়ে গেল তখন একটা নতুন অ্যাটমিক মডেল আসা প্রয়োজন। তো চলো এবার আমরা একটু নতুন অ্যাটমিক মডেলের খোঁজ করি। এবং খোঁজ করতে আমরা যে অ্যাটমিক মডেলটা পেলাম সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। ওকে, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। এই মডেল অফ অ্যাটম কার হাত ধরে সূচনা হলো? হাইজেনবার্গ এবং তারপরে এক্ষুনি আমি পড়াবো শ্রোডিঞ্জার। এই দুই বিজ্ঞানীর হাত ধরে আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম তৈরি হলো। কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম, হাইজেনবার্গ আর এই তোমার শ্রোডিঞ্জার, এই দুজন ফিজিক্স বলো বা কেমিস্ট্রিতে বলো একটা নতুন ব্রাঞ্চ খুলে বসলো যাকে বলা হলো কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স। তোমরা যখন বড় হবে তখন কোয়ান্টাম মেকানিক্স নিয়ে অনেক বেশি পড়াশোনা করবে। ওকে, তাহলে কি বললাম, হাইজেনবার্গ এবং তার পরবর্তী শ্রোডিঞ্জার, এই দুজনের হাত ধরে একটা কি মডেল আসলো, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। যে মডেল অফ অ্যাটমে ইলেকট্রনের কণাধর্ম এবং তরঙ্গধর্ম উভয়কে কনসিডার করেই তৈরি করা হয়েছে। এই অ্যাটমিক মডেলটা ইলেকট্রনের কণাধর্ম এবং তরঙ্গধর্ম এই দুটো ধর্মকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই মডেলটা কোথা থেকে আসছে? এই মডেলটা তৈরি হচ্ছে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে। শ্রোডিঞ্জার একটা বিজ্ঞানী ছিলেন, তিনি একটা ওয়েভ ইকুয়েশন দিয়েছিলেন। আমি এখানে প্রথমেই ক্লিয়ার করে নিতে চাই, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন তোমাদের কোনো ডিটেলসে নেই, তোমাদের সিলেবাসে শুধুমাত্র আছে এলিমেন্টারি আইডিয়া। মানে তোমরা শুধু জানবে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটাকে, তোমরা শুধু ইকুয়েশনটাকেই শুধু জানবে এবং ইকুয়েশনের কোন টার্মগুলোকে কি বলে সেটুকুনি শুধু পড়বে, বাদ বাকি তোমাদের সিলেবাসে আর কিচ্ছু নেই। ওকে, তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম কার হাত ধরে আসলো? শ্রোডিঞ্জারের হাত ধরে আসলো। সেই ইকুয়েশনটা কি? শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। শ্রোডিঞ্জার কি করলেন? ইলেকট্রনের কণাধর্ম এবং তরঙ্গ ধর্মকে মাথায় রেখে একটা ইকুয়েশন দিলেন এবং তিনি বললেন আমার এই ইকুয়েশনটাকে তোমরা সলভ করো, সলভ করলেই তোমাদের কাঙ্ক্ষিত মডেল অফ অ্যাটম তোমরা পেয়ে যাবে বা কাঙ্ক্ষিত অ্যাটমিক মডেলটা তোমরা পেয়ে যাবে। তো চলো এবার আমরা পড়বো শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। জাস্ট ইকুয়েশনটাকে দেখো এবং তার মজা নাও, এর থেকে বেশি কিছু বোঝার এখানে দরকার নেই। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এটা জাস্ট এলিমেন্টারি আইডিয়া আছে, মানে জাস্ট তোমাকে ইকুয়েশনটা জানতে হবে। শ্রোডিঞ্জার কি করলো? ইলেকট্রনের কণাধর্ম এবং তরঙ্গ ধর্মকে মাথায় রেখে একটা ইকুয়েশন দিল এবং তিনি বললেন এই ইকুয়েশনটাকে সলভ করো, তাহলে তোমার কাঙ্ক্ষিত অ্যাটমিক মডেলটা তুমি পেয়ে যাবে। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা কি? সেটা হচ্ছে ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সাই বাই ডি জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ই মাইনাস ভি সাই বাই এইচ স্কোয়ার ইজ ইকাল টু 0। এই যে এত বড় ইকুয়েশনটা উনি দিলেন, এই ইকুয়েশনটা তিনি ইলেকট্রনের কণাধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটোকে একসঙ্গে মাথায় রেখে এই ইকুয়েশনটা তৈরি করলেন এবং তিনি বললেন এই ইকুয়েশনটাকে সলভ করো, সলভ করলেই তোমার কাঙ্ক্ষিত অ্যাটমিক মডেলটা তুমি পেয়ে যাবে, তাহলে স্যার এখানে যে সাইটা আমি দেখতে পাচ্ছি, এই সাইটা কি? এই সাইটা হচ্ছে তোমার অরবিটাল ওয়েভ ফাংশন বা তরঙ্গ অপেক্ষক। ওই যে ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম আছে সেই তরঙ্গ ধর্ম থেকে তুমি এখানে লিখতে পাচ্ছ কি তরঙ্গ অপেক্ষক বা অরবিটাল ওয়েভ ফাংশন।
অরবিটাল ওয়েভ ফাংশন। এবং আমরা তো দেখলামই হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালে যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে বলেই সেই জন্য আমাদের অরবিটালের সূচনা হলো। অরবিটাল পেলাম, অরবিটাল ওয়েভ ইকুয়েশন। আচ্ছা স্যার, এখানে এক্স ওয়াই জেডটা কি? এক্স ওয়াই জেডটা হচ্ছে 3 কোঅর্ডিনেটস। এক্স ওয়াই জেডটা হচ্ছে 3 কোঅর্ডিনেটস, 3 কোঅর্ডিনেটস। মানে স্যার কি বোঝাচ্ছে, তাৎপর্য কি বোঝাচ্ছে? তুমি নিউক্লিয়াস থেকে এক্স অ্যাক্সিস বরাবর যাও, ওকে, তাহলে এই ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার কী বোঝাচ্ছে? দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। মুভমেন্ট অফ ইলেকট্রন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, অর্থাৎ তুমি নিউক্লিয়াস থেকে এক্স অ্যাক্সিস বরাবর যাও, তুমি ইলেকট্রন দেখতে পাবে বা ইলেকট্রনের মুভমেন্ট তোমার চোখে পড়বে। ডি স্কোয়ার সাই বাই ডি ওয়াই স্কোয়ার কী বলছে? দ্য মুভমেন্ট অফ ইলেকট্রনস ইন ওয়াই ডাইরেকশন, অর্থাৎ তুমি নিউক্লিয়াস থেকে ওয়াই ডাইরেকশন যাও, সেখানে মুভমেন্টের ইলেকট্রনের মুভমেন্ট তুমি পাবে। ডি স্কোয়ার সাই বাই ডি জেড স্কোয়ার কী বোঝাচ্ছে? মুভমেন্ট অফ ইলেকট্রন ইন জেড ডাইরেকশন, মুভমেন্ট অফ ইলেকট্রন জেড ডাইরেকশন, অর্থাৎ তুমি নিউক্লিয়াস থেকে জেড অ্যাক্সিস বরাবর যাও, তুমি ইলেকট্রনের মুভমেন্ট পাবে। অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াস থেকে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে, জেড অ্যাক্সিস বরাবর মুভ করছে। তার মানে পরমাণুর আকার কি হচ্ছে? ত্রিমাত্রিক। পরমাণুর আকার কি হচ্ছে? ত্রিমাত্রিক। ওকে, আর পরমাণুর আকার ত্রিমাত্রিক বলেই ইলেকট্রনের মুভমেন্ট তুমি এক্স ডাইরেকশনেও পাচ্ছ, ওয়াই ডাইরেকশনেও পাচ্ছ, জেড ডাইরেকশনে পাচ্ছ। তো এক্স ওয়াই জেড কি প্রমাণ করছে? পরমাণুর গঠন কি? ত্রিমাত্রিক। আর কি পাচ্ছ? আর এখানে পাচ্ছ এম। এমটা কি? ইলেকট্রনের ভর, যেটা ইলেকট্রনের কণা ধর্মকে ব্যাখ্যা করছে, ইলেকট্রনের ভর। আর কি পাচ্ছ? ভি। ভিটা হচ্ছে তোমার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। আর কি পাচ্ছ? স্যার ক্যাপিটাল ই পাচ্ছি। ক্যাপিটাল ই মানে কি? টোটাল এনার্জি, সর্বমোট শক্তি, টোটাল এনার্জি। এইচটা তুমি জানো প্লাঙ্কের ধ্রুবক, এইচ তুমি জানো প্লাঙ্কের ধ্রুবক। এই যে টার্মটা দেখতে পাচ্ছ ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার, এই যে টার্মটা দেখতে পাচ্ছ, এই টার্মগুলোকে বলা হয় ডবল ডেরিভেশন। এটা তোমরা যখন আরো একটু এগিয়ে যাবে তুমি ম্যাথে এটা পড়বে, ওকে, ম্যাথে তোমরা এই টার্মটা দেখতে পাবে, এটা হচ্ছে ডাবল ডেরিভেশন, ডবল ডেরিভেশন। ওকে, তাহলে এই ছিল তোমার শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। জাস্ট আমি বলেছি এনজয় করো, মজা নাও, এখান থেকে বেশি কিছু তোমাদের পরীক্ষায় আসবে না। এবার শ্রোডিঞ্জার কি বললেন? শ্রোডিঞ্জার বললেন এই যে আমি ইকুয়েশনটা দিচ্ছি, এটা তোমরা যদি সলভ করো তাহলেই তোমাদের মডেল অফ অ্যাটম তোমরা পেয়ে যাবে। তো শ্রোডিঞ্জারের এই ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করলে প্রচুর সলিউশন পাওয়া যায়, এই ইকুয়েশনটাকে সলভ করলে এর প্রচুর সমাধান পাওয়া যায়। ওকে, তার মধ্যে কিছু সমাধান আছে যেগুলো কাজে লাগে না, কিছু সমাধান আছে কাজে লাগে। তো এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সমাধান করলে 3টে কোয়ান্টাম নাম্বার পাওয়া যায়। এইটাকে সলভ করলে তুমি 3টে কোয়ান্টাম নাম্বার পাবে, 3টে কোয়ান্টাম নাম্বার পাবে। একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা পাবে যাকে বলছে এন। 2, আর একটাকে পাবে গৌণ কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা বলছি এল। আর একটা পাবো চুম্বক কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা বলছি এম। তাহলে এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে তুমি যদি সলভ করো তাহলে 3টে কোয়ান্টাম নাম্বার তুমি পাও। একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাগুলোই তোমার যে অ্যাটমিক মডেলটা তৈরি হবে সেই অ্যাটমিক মডেলটাকে কি করবে? ডিসক্রাইব করবে। সেই অ্যাটমিক মডেলটা এই কোয়ান্টাম সংখ্যা দিয়েই তৈরি হবে, তোমার অ্যাটমিক মডেলটা এই কোয়ান্টাম সংখ্যা দিয়েই তৈরি হবে। এবং পরবর্তীকালে যখন আমি কোয়ান্টাম তত্ত্ব পড়াবো, কারণ এখান থেকেই আসবে আমার কোয়ান্টাম তত্ত্ব, সেই কোয়ান্টাম তত্ত্বে তুমি এই 3টে কোয়ান্টাম সংখ্যা তো পাবেই, তার সঙ্গে একটা চতুর্থ কোয়ান্টাম সংখ্যা কেমিস্টরা অ্যাড করেছিল, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এখান থেকে একটা কোশ্চেন আসে যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে কোন কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায় না? শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে তুমি স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা পাবে না। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে তুমি শুধুমাত্র 3 ধরনের কোয়ান্টাম সংখ্যা পাবে, একটা হচ্ছে মুখ্য, একটা হচ্ছে গৌণ, একটা হচ্ছে চুম্বক। স্পিন কোয়ান্টাম সংখ্যা পরবর্তীকালে কেমিস্ট্রা অ্যাড করেছে, যেটা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করলে পাওয়া যায় না। ওকে, তাহলে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করলে এই 3টে কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি, এবং এই 3টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যেই আমরা কি করতে পারি? আমাদের যে অ্যাটমিক মডেলটা আমরা পাচ্ছি, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম, সেটাকে কি করা যায়? ডিসক্রাইব করা যায় বা ব্যাখ্যা করা যায়।
তো চলো এবার আমরা পড়ব এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে যেটা আসছে কোয়ান্টাম তত্ত্ব। আমরা এবার পড়ব কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব, তাহলে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকেই বেরিয়ে আসলো কি কোয়ান্টাম তত্ত্ব। তো কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমাদের 4টে কোয়ান্টাম সংখ্যা আছে, মুখ্য, গৌণ, চুম্বক। এই 3টে আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করে পাই। আর চতুর্থটা কেমিস্ট্রি অ্যাড করেছে, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনের অবস্থান এবং সমস্ত ইনফরমেশান তুমি কালেক্ট করে নিতে পারো। তাহলে কি বললাম, এই 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন তুমি কালেক্ট করে নিতে পারো। অর্থাৎ এই 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তুমি অ্যাটমিক মডেলটাকে ভালো করে চিনতে পারো বা ভালো করে ব্যাখ্যা করতে পারো। তাহলে কি বললাম, এই 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে পরমাণুর ভেতরে থাকা কোনো ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন আমি কালেক্ট করে নিতে পারি। কি কি কালেক্ট করতে পারি? যেমন মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমি জানতে পারি ইলেকট্রনটা পরমাণুর ভেতরে থাকা কোন কক্ষে আবর্তন করছে, অর্থাৎ অরবিটের ধারণা পাই। হলো। নেক্সট, গৌণ কোয়ান্টাম সংখ্যা আমাকে জানাবে ইলেকট্রনটি কোন কক্ষের অন্তর্গত কোন উপকক্ষের মধ্যে আবর্তিত হচ্ছে, অর্থাৎ সাবশেল সম্বন্ধে ধারণা পাই। চুম্বক কোয়ান্টাম সংখ্যা আমাকে জানাবে যে ইলেকট্রনটি কোন উপকক্ষের অন্তর্গত কোন কক্ষক বা অরবিটালের মধ্যে অবস্থান করে, কোন কক্ষক বা অরবিটালের মধ্যে অবস্থান করে, এবং অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস সম্বন্ধে আমরা ধারণা এখান থেকে পাই। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি জানতে পারি, একটা অরবিটালের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর স্পিন কেমন হবে, ইলেকট্রনগুলো কি ক্লকওয়াইজ ঘুরবে না ইলেকট্রনগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। অর্থাৎ পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন এই 4টে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি করতে পারি, বার করে নিয়ে আসতে পারি। ওকে ওকে তাহলে পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনের সমস্ত ইনফরমেশন যদি তুমি পেয়ে যাও, তার মানেই তোমার অ্যাটমিক মডেলটাকে ভালো করে চেনা হয়ে গেল। অ্যাটমিক মডেলটাকে তুমি ভালো করে চিনতে পারলে, বুঝতে পারলে। তো চলো এবার আমরা কি করব, এই এক একটা কোয়ান্টাম সংখ্যাকে আমরা আলাদা আলাদা করে পড়ব। তো প্রথম পড়ব আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানতে পারি, যে ইলেকট্রনটি পরমাণুর ভিতর কোন কক্ষ বা মুখ্য শক্তিস্তরে আবর্তিত হচ্ছে, এবং এনের প্রতিটি ভ্যালু এক একটি মুখ্য শক্তিস্তর বা কক্ষকে নির্দেশ করে। তাহলে চলো, তাহলে ফার্স্ট পয়েন্ট, কোনো পরমাণুর মুখ্য শক্তিস্তর বা যাকে আমরা বলছি কক্ষ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। আর কি বললাম, এনের প্রতিটি মান এক একটি কক্ষকে নির্দেশ করে, এবং এনের মান কি হতে পারে, এনের মান 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়, এবং এনের প্রতিটি মান এক একটি কক্ষকে নির্দেশ করে বা এক একটি মুখ্য শক্তিস্তরকে নির্দেশ করে যার মধ্যে ইলেকট্রনটি আবর্তিত হয়, যেমন n = 1 হলে তুমি কি পাবে, k সেল, n = 2 হলে তুমি পাবে কি, l সেল, n = 3 হলে তুমি পাবে কি, m সেল, n = 4 হলে তুমি কি পাবে, n সেল। এইভাবে এনের প্রত্যেকটা মান এক একটা কক্ষকে নির্দেশ করে যার মধ্যে ইলেকট্রনটি কি হয়, আবর্তিত হয়। আর কি জানতে পারি, n এর মানের সাহায্যে তুমি কক্ষের ব্যাসার্ধ, শক্তি বা ওই কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের মানও গণনা করতে পারো। হ্যাঁ, তুমি করতে পারো n এর মানের সাহায্যে। তোমাদের শেখানো হয়েছে, মনে করে দেখো Rn ফর্মুলাটা মনে করে দেখো, আগের দিন পড়িয়েছি। Rn = 0.59 অ্যাংস্ট্রম ইন্টু n²z। তাহলে দেখো n এর মানের সাহায্যে তুমি n-তম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে পারো, তুমি শক্তিও বার করতে পারো। শক্তি বার করার ফর্মুলা কি ছিল, En - 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু z²/n²। তাহলে তুমি দেখো n এর মানের সাহায্যে n-তম কক্ষের শক্তিও তুমি বার করতে পারো। ঠিক একই রকমভাবে n এর মানের সাহায্যে n-তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগও বার করতে পারো। সেই ফর্মুলাটা কি ছিল, Vn = 2.18 ইন্টু 10⁶ z/n মিটার/সেকেন্ড। তাহলে দেখো এই প্রত্যেকটা ফর্মুলাতে তুমি n এর মান বসাও, সেখান থেকে তুমি কক্ষের ব্যাসার্ধ, শক্তি এবং ওই কক্ষে আবর্তিত ইলেকট্রনের গতিবেগ বার করে নিতে পারো। আর কি কি জানতে পারো, n এর মানের সাহায্যে আমরা কক্ষক বা অরবিটালের আকার সম্বন্ধেও ধারণা পাওয়া যায়। কক্ষক বা
কক্ষক বা অরবিটালের আকার সম্বন্ধেও ধারণা পেতে পারো। তুমি ভালো করে দেখো, কক্ষের মধ্যে কে থাকে? উপকক্ষ। উপকক্ষের মধ্যে কে থাকে? অরবিটাল বা কক্ষক। তাহলে তুমি যদি কক্ষের আকার বার করতে পারো, তাহলে কক্ষের অন্তর্গত অরবিটালের আকারও তুমি এন এর মানের সাহায্যে বার করতে পারবে। তাহলে কি জানলাম? যে কক্ষের ব্যাসার্ধ যদি আমি বার করতে পারি, তাহলে সেই কক্ষের অন্তর্গত কক্ষকের আকারও আমি এন এর মানের সাহায্যে বার করতে পারবো। নেক্সট আর কি জানতে পারি? আর জানতে পারি এন এর মানের সাহায্যে, এন এর মানের সাহায্যে কোনো নির্দিষ্ট কক্ষের অন্তর্গত কক্ষক সংখ্যা বা অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে একটা নির্দিষ্ট কক্ষের মধ্যে কতগুলি অরবিটাল থাকতে পারে সেই সংখ্যাও আমরা এন এর মানের সাহায্যে নির্ণয় করতে পারি। এবং সেই কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা কি? সেই কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা কি? সেই কক্ষক সংখ্যার বার করার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার। এই এন স্কোয়ার ফর্মুলার সাহায্যে একটা নির্দিষ্ট কক্ষের অন্তর্গত অরবিটাল সংখ্যা আমি বার করতে পারি। যেমন এন ইজিক্যাল টু যদি তোমার 4 হয়, তাহলে তোমার অরবিটাল সংখ্যা কতগুলো হবে? অরবিটাল সংখ্যা কত হবে স্যার? 4 স্কোয়ার মানে কত? 16। এন ইজিক্যাল টু যদি 3 হয়, তাহলে সেই তৃতীয় কক্ষে কতগুলো অরবিটাল আছে তুমি কি করে বার করবে? 3 স্কোয়ার করে। 9টা অরবিটাল আছে, 9টা অরবিটাল আছে। অর্থাৎ এইভাবে এন এর মানের সাহায্যে তুমি কক্ষক সংখ্যা বা অরবিটাল সংখ্যা বার করতে পারো। শুধু তাই নয়, ওই কক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটাও তুমি বার করতে পারো। কি করে বার করতে পারো? সেই ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার। সেই ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার। এই 2n স্কোয়ার ফর্মুলার সাহায্যে কোনো একটা কক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন আছে তা আমরা বার করতে পারি। কিন্তু আমরা জানি এই 2n স্কোয়ারের ভ্যালু কখনো 32-এর বেশি হবে না, কখনো 32-এর বেশি হবে না। কেন হবে না সেটাও আজকের আমরা শিখব। তাহলে এই গেল মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যার সাহায্যে আমরা কক্ষের ধারণা পাই বা মুখ্য শক্তি স্তরের ধারণা পাই, এবং সেই সঙ্গে সঙ্গে কক্ষকের আকার সম্বন্ধেও ধারণা পাই, কক্ষক বা অরবিটালের আকার সম্বন্ধেও ধারণা পাই। নেক্সট আমরা চলে যাব সেকেন্ড কোয়ান্টাম সংখ্যা, যাকে বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা, যার ইংলিশ নাম হচ্ছে অ্যাজিমিথুয়াল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমিথুয়াল কোয়ান্টাম নাম্বার। আর মুখ্য কোয়ান্টাম সংখ্যার ইংলিশ নাম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হলো। গৌণ কোয়ান্টাম সংখ্যা কি করে জানতে পারি? গৌণ কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা চিহ্নিত করা হয়। ছোট হাতের এল এর সাহায্যে চিহ্নিত করা হয়। এল এর প্রতিটি মান এক একটি উপকক্ষকে নির্দেশ করে যার মধ্যে ইলেকট্রনটি আবর্তিত হয়। তাহলে এল এর প্রতিটি মান এক একটি উপকক্ষকে নির্দেশ করে এবং যে উপকক্ষে ইলেকট্রনটি আবর্তিত হয় বা ইলেকট্রনটি প্রেজেন্ট থাকে। ওকে, সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এন এর যে কোনো মানের জন্য এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হয়। তাহলে কি বললাম? এন এর কোনো মানের জন্য এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হয়। তো এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এল এর প্রতিটি মান এক একটি উপকক্ষকে নির্দেশ করে এবং এন এর কোনো মানের জন্য এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, অর্থাৎ এন এর থেকে এক কম হবে, n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হয়। তাহলে চলো দেখি। তাহলে 1 নম্বর পয়েন্টে কি বলছে? 1 নম্বর পয়েন্টে বলছে এল এর মানের সাহায্যে আমরা এক একটা উপকক্ষকে নির্দেশ করি। যেমন এল এর মান যদি 0 হয়, তাহলে যে উপকক্ষটা পাই তাকে আমরা বলি এস উপকক্ষ। এস উপকক্ষ। এল এর মান যদি 1 হয়, তাহলে যে উপকক্ষ পাই সেটা হচ্ছে পি উপকক্ষ। এল এর মান যদি 2 হয়, যে উপকক্ষ পাই সেটা হচ্ছে ডি উপকক্ষ। এল এর মান যদি 3 হয়, তাহলে যে উপকক্ষটা পাই সেটা হচ্ছে এফ উপকক্ষ। এফ উপকক্ষ। ওকে, তাহলে এল এর মানের সাহায্যে আমরা এইভাবে এক একটি উপকক্ষকে পাই। এই যে 4টি উপকক্ষ পেলাম এস পি ডি এফ, এই 4টি উপকক্ষই আমি বাস্তবে পাই বা প্র্যাকটিক্যালে পাই। বাস্তবে পাই, প্র্যাকটিক্যালে পাই। এছাড়াও আরও দুটো উপকক্ষ আমরা পাবো যেটা বাস্তবে কিন্তু পাবো না, যেটা থিওরিটিক্যালি সম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব নয়। সেই দুটো উপকক্ষকে এল ইজিক্যাল টু তোমার যদি 4 হয়, তাহলে তুমি পাবে জি উপকক্ষ, যেটা বাস্তবে পাওয়া যায় না বাট থিওরিটিক্যালি পাওয়া যায়। বা এল ইজিক্যাল টু 5 হলে তুমি পাবে কি এইচ উপকক্ষ, যেটা বাস্তবে পাওয়া যায় না, থিওরিটিক্যালি পাওয়া সম্ভব। বাস্তবে 4টি উপকক্ষ পাওয়া যায় এসপিডিএফ। এসপিডিএফ। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট আমাকে কি বলছে? সেকেন্ড পয়েন্ট আমাকে বলছে এন এর কোনো মানের জন্য এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হয়। এর মানে কি? ধরো এন এর মান আমি বললাম 3, এন এর মান 3, তাহলে n ইজিক্যাল টু 3 হলে এল এর মান কি হবে?
এল এর মান 0 থেকে শুরু করবে, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, মানে 0 থেকে শুরু করে n-1 মানে 3-1 পর্যন্ত। 0 তার মানে n = 3 মানে এল এর মান কি হবে 0 থেকে শুরু করে n-1, তো n-1 মানে কি 3-1 পর্যন্ত যে কটি পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব সে কটি পূর্ণ সংখ্যা হবে, মানে এল এর ভ্যালু কত হবে 0 হবে, 1 হবে, 3-1 মানে কি হবে 2 হবে, 3-1 মানে কি হবে 2 হবে। ওকে, আবার n = 4 যদি হয় তাহলে এল এর মান কি হবে 0 থেকে শুরু হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, অর্থাৎ 4-এর থেকে 1 কম হবে, 4-এর থেকে কি হবে 1 কম হবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারছো যে n এর মান আর l এর মান কখনো সমান হবে না, n এর মান আর l এর মান কখনো সমান হবে না, l এর মান সবসময় n এর মান অপেক্ষা 1 কম হবে, l এর সর্বোচ্চ মান n এর মানের থেকে 1 কম হবে, n এর মানের থেকে 1 কম হবে। তো চলো, তো এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড পয়েন্টটাকে ব্যাখ্যা করতে। যদি তোমার প্রথম কক্ষ হয়, প্রথম কক্ষ মানে কে সেল, প্রথম কক্ষ মানে কে সেল, কে সেল মানে n = 1, কে সেল মানে n = 1, n = যদি 1 হয় তাহলে l এর ভ্যালু কি হবে, l এর ভ্যালু শুধুমাত্র 0 হবে, l এর ভ্যালু কি হবে শুধুমাত্র 0 হবে। l যদি 0 হয় তাহলে কোন উপকক্ষ পাবো স্যার, s উপকক্ষ পাবো, s। তাহলে এই যে s উপকক্ষটা পেলাম, এই উপকক্ষটা কোন কক্ষের অন্তর্গত স্যার, এই উপকক্ষটা প্রথম কক্ষের অন্তর্গত, তাই একে আমি বলবো 1s। যেহেতু এই উপকক্ষটা প্রথম কক্ষের অন্তর্গত তাই এই উপকক্ষটাকে কি বলবো 1s। তাহলে n এর ভ্যালু যদি 1 হয় এবং l এর ভ্যালু যদি 0 হয় তাহলে যে উপকক্ষটা পাচ্ছি সেই উপকক্ষটা কি 1s। তাহলে আমি কি করছি, উপকক্ষের আগে তার কোয়ান্টাম সংখ্যাটা লিখে দিচ্ছি, যেমন এখানে আমি পাচ্ছি s উপকক্ষ, s উপকক্ষের আগে তার কোয়ান্টাম সংখ্যাকে লিখছি, তার কোয়ান্টাম সংখ্যা কত ছিল 1, কোয়ান্টাম সংখ্যা কি ছিল 1। তাহলে উপকক্ষের আগে কাকে লিখতে হয়, উপকক্ষের আগে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে লিখতে হয়, উপকক্ষের আগে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে লিখতে হয়। এবার চলো দ্বিতীয় কক্ষ, দ্বিতীয় কক্ষ মানে সেটা কি সেল, এল সেল, এল সেল মানে আমার n = কি 2, n = 2 মানে l এর ভ্যালু কি হবে 0 হতে পারে, l এর ভ্যালু কি হতে পারে 1 হতে পারে। তো l এর ভ্যালু 0 হলে আমি কি পাবো s উপকক্ষ, তো এখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত 2, তাই উপকক্ষটা হয়ে যাবে 2s। l = 1 মানে আমি কি উপকক্ষ পাবো স্যার, p উপকক্ষ পাবেন, এবং এক্ষেত্রে n এর ভ্যালু কত, মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত 2, তাই আমি লিখব কি 2p। ওকে, তাহলে আমি কি করলাম, উপকক্ষের আগে আমি মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা লিখে দেবো, উপকক্ষের আগে আমাকে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে কি করতে হবে লিখতে হবে। এবার চলে যাই এম সেল, এম সেল মানে n = 3, n = 3 মানে l এর ভ্যালু কি হবে 0 হতে পারে, l এর ভ্যালু কি হতে পারে 1 হতে পারে, l এর ভ্যালু কি হতে পারে 2 হতে পারে। l এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমি s উপকক্ষ পাচ্ছি, তো s এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা কত 3, তাই এবার লিখবো 3s। l যদি 1 হয় তাহলে কি পাচ্ছি p উপকক্ষ, তো সেক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা কি 3, তাই লিখছি 3p। আর 2 হলে আমি এখানে কি লিখব d, তো এই ডিটা কখন পাচ্ছি যখন আমার মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, তাই আমি পাচ্ছি কি 3d। তাহলে দেখো আমি ঠিক উপকক্ষের আগে তাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যাগুলো লিখে দিচ্ছি, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মানগুলো লিখে দিচ্ছি। তো একই রকমভাবে এসো এন সেল, এন সেল মানে আমি কি পাচ্ছি, এন সেল মানে তোমার n = কি 4, n = 4 মানে l এর পসিবল ভ্যালু কি হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তো l যদি 0 হয় তাহলে উপকক্ষটা কি পাচ্ছি 4s উপকক্ষ, কারণ আমার এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4, তাহলে এটা কি 4p উপকক্ষ, এটা কি 4d উপকক্ষ, l এর ভ্যালু 3 হলে আমি কি পাবো 4f উপকক্ষ। এইভাবে তোমার উপকক্ষগুলো আসবে, এইভাবে তোমার উপকক্ষগুলো আসবে, ঠিক আছে, এইভাবে তোমাকে উপকক্ষগুলো চিহ্নিত করতে হবে। আচ্ছা, এবার আমি কিছু উপকক্ষ দিচ্ছি, তোমরা বলবে যে উপকক্ষগুলো এক্সিস্ট করবে কি এক্সিস্ট করবে না। যেমন আমি লিখলাম 2s, এই 2s উপকক্ষটা কি এক্সিস্ট করে, দেখো 2s উপকক্ষ মানে সেখানে n এর ভ্যালু কত 2 আর s মানে l এর ভ্যালু কি 0,
হ্যাঁ, এন এর ভ্যালু 2 হলে এল এর মান 0 হয়, অর্থাৎ 2s উপকক্ষটা কি করে, এক্সিস্ট করে। আচ্ছা, তোমাকে যদি আমি দিই 3p উপকক্ষ, এই 3p উপকক্ষ কি এক্সিস্ট করে? তোমাকে যদি প্রশ্ন করে কি করে পাবো? 3p মানে n ইজ ইকাল টু 3, 3p মানে n ইজ ইকাল টু 3, আর p মানে l এর ভ্যালু কত, 1। আমরা জানি n এর ভ্যালু যদি 3 হয় l এর মান 1 হবে, তাই না? n এর ভ্যালু যদি 3 হয় তাহলে l এর সম্ভাব্য মান কি, 0 1 2, তার মানে n 3 হলে l এর ভ্যালু 1 হতেই পারে, দ্যাট ইজ কারেক্ট, দ্যাট মিনস 3p অরবিটালের অস্তিত্ব আছে। কিন্তু তোমাকে যদি বলে 2d অরবিটালের কি অস্তিত্ব আছে, 2d অরবিটাল, 2d অরবিটালের ক্ষেত্রে n ইজ ইকাল টু কত, 2, l ইজ ইকাল টু কত, 2, n ইজ ইকাল টু কত, 2, l ইজ ইকাল টু কত, 2। আমি ফার্স্টেই বলেছি n এর মান আর l এর মান কখনো সমান হতে পারে না, অর্থাৎ n ইজ ইকাল টু 2 হলে l এর মান কখনোই 2 হতে পারে না, কারণ n ইজ ইকাল টু যদি 2 হয় তাহলে l এর সম্ভাব্য মান কত, 0 আর 1, l এর সম্ভাব্য মান কত, 0 আর 1, তার মানে n ইজ ইকাল টু 2 হলে l এর মান কখনোই 2 হতে পারে না, তাই 2d উপকক্ষের কোনো অস্তিত্ব নেই, তাই 2d উপকক্ষের কোনো অস্তিত্ব নেই। তোমাকে বললো 5f উপকক্ষের কি অস্তিত্ব আছে? দেখো 5f উপকক্ষ মানে n ইজ ইকাল টু 5, l ইজ ইকাল টু কত, 3, f উপকক্ষের ক্ষেত্রে l ইজ ইকাল টু 3। হ্যাঁ, n ইজ ইকাল টু যদি 5 হয় তাহলে l এর মান 3 হবেই, l এর মান 3 হতেই পারে, তার মানে 5f উপকক্ষের অস্তিত্ব আছে। কিন্তু তোমাকে যদি বলে 3f উপকক্ষের কি অস্তিত্ব আছে, 3f উপকক্ষের কি অস্তিত্ব আছে, 3f মানে n ইজ ইকাল টু 3, l ইজ ইকাল টু 3, আর আমি এক্ষুনি বললাম n এর মান আর l এর মান সমান কখন হবে না, n এর মান কখনো l এর মানের সমান হয় না, l এর মান সবসময় n এর মানের থেকে 1 কম হয়, কারণ n ইজ ইকাল টু 3 হলে l এর সম্ভাব্য মান হবে 0 1 2, l এর সম্ভাব্য মান হবে কি 0 1 2, অর্থাৎ n এর ভ্যালু যদি 3 হয় l এর ভ্যালু কখনো 3 হতে পারে না, তাই 3f উপকক্ষের কোনো অস্তিত্ব নেই। তাহলে এইভাবে তোমাকে কক্ষ দিয়ে দেবে, দিয়ে বলবে কোন কক্ষের অস্তিত্ব আছে আর কোন কক্ষের অস্তিত্ব নেই। তুমি যখনই দেখবে n এর মান আর l এর মান সমান হয়ে গেছে বা n এর মানের থেকে l এর মান বেশি হয়ে গেছে, তখনই তুমি বুঝবে সেই উপকক্ষের কোনো অস্তিত্ব নেই। তাহলে তুমি কি করে বুঝবে কোনো উপকক্ষের অস্তিত্ব নেই? যখন তুমি দেখলে n এর মান আর l এর মানের সমান হয়েছে, n এর মান l এর মান সমান হয়ে গেছে, তাহলে সেই উপকক্ষের অস্তিত্ব নেই, সেই উপকক্ষের অস্তিত্ব নেই। আর কখন উপকক্ষের অস্তিত্ব নেই? যখন n এর মানের থেকে l এর মান বেশি হয়ে যাবে, তো এই ধরনের কেসে উপকক্ষের অস্তিত্ব নেই। তো উপকক্ষের অস্তিত্ব কখন আছে? উপকক্ষের অস্তিত্ব তখনই থাকবে যখন n এর মান l এর মানের থেকে বেশি হবে, যখন n এর মান l এর মানের থেকে বেশি হবে তখনই উপকক্ষের অস্তিত্ব আছে, তখনই সেই উপকক্ষের অস্তিত্ব আছে বা এক্সিস্ট করে। ওকে ওকে, এই জিনিসটা যেন খেয়াল থাকে। চলো এরপরে 3 নম্বর পয়েন্ট পড়ব। 3 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কোনো নির্দিষ্ট উপকক্ষের অন্তর্গত কক্ষক সংখ্যা বা অরবিটাল সংখ্যা আমরা জানতে পারি। ঠিক যেমনভাবে আমরা একটি কক্ষের অন্তর্গত মানে একটি কক্ষের মধ্যে কতগুলো অরবিটাল থাকতে পারে সেগুলো আমরা যেমন জানতে পেরেছি, তেমনি আমরা এটাও জানতে পারি যে কোনো উপকক্ষের মধ্যে কতগুলি অরবিটাল থাকতে পারে। তো কোনো উপকক্ষের মধ্যে কতগুলি অরবিটাল থাকতে পারে সেটা কোন ফর্মুলার সাহায্যে বার করা হয়? সেই ফর্মুলাটা হচ্ছে 2l+1। এই 2l+1 এই ফর্মুলার সাহায্যে কোনো একটি নির্দিষ্ট উপকক্ষের ভেতর কতগুলি অরবিটাল আছে তা জানা যায়। আর ঠিক একই রকমভাবে আমরা একটি নির্দিষ্ট উপকক্ষের মধ্যে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে সেটাও আমরা বার করতে পারি। তো সেটা বার করার ফর্মুলা কি? সেটা বার করার ফর্মুলা হচ্ছে 2 × 2l+1। তাহলে এই ফর্মুলার সাহায্যে একটি উপকক্ষে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে তা আমরা বার করে নিতে পারি। আর কি জানতে পারি? কক্ষকের আকৃতি সম্বন্ধে ধারণা পাওয়া যায়, কক্ষকের আকৃতি সম্বন্ধে আমরা ধারণা পাই। দেখো, মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কক্ষক বা অরবিটালের আকার সম্বন্ধে ধারণা পেয়েছি, তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষক বা অরবিটালের আকৃতি বা শেপ সম্বন্ধে ধারণা পাবো, আকৃতি বা শেপ সম্বন্ধে ধারণা পাবো। যেমন এস উপকক্ষ, এস উপকক্ষের আকৃতি কি? বলছে এস উপকক্ষের আকৃতি হচ্ছে গোলাকার, গোলাকার। পি উপকক্ষ, পি উপকক্ষের আকৃতি কি? ডাম্বেল আকৃতি বিশিষ্ট, ডাম্বেল আকৃতি বিশিষ্ট। ডি উপকক্ষ, ডি উপকক্ষের আকৃতি কি? দ্বিডাম্বেল আকৃতি বিশিষ্ট, দ্বিডাম্বেল আকৃতি বিশিষ্ট।
তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা অরবাইটালের আকার জানতে পেরেছি, আর গৌণ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা অরবাইটালের শেপ বা আকৃতি জানতে পারছি। এস উপকক্ষের ক্ষেত্রে গোলাকার, পি উপকক্ষের আকৃতি ডাম্বেল, ডি উপকক্ষের ক্ষেত্রে আকৃতি দ্বিডাম্বেল। আর কি জানতে পারি? কোনো উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্বন্ধেও ধারণা পাই। তাহলে কি বললাম? কোনো উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্বন্ধেও আমরা জানতে পারি। চল, তাহলে কোনো উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা কি করে বার করব? দেখো, কৌণিক ভরবেগ বার করার ফর্মুলা হচ্ছে এল ইজিক্যাল টু রুট ওভার, এলটা হচ্ছে ক্যাপিটাল এল, খেয়াল করো, রুট ওভার স্মল এল ইন্টু স্মল এল প্লাস 1, রুটের বাইরে হবে h/2 পাই, রুটের বাইরে হচ্ছে h/2 পাই। এটাই হচ্ছে কোনো উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যাকে ইংলিশে বলে অ্যাঙ্গুলার অরবাইটাল মোমেন্টাম। অ্যাঙ্গুলার অরবাইটাল মোমেন্টাম। ওকে ওকে, ঠিক আছে। চলো, তাহলে দেখো এস উপকক্ষ, ধরো 2s উপকক্ষই ধরো, তো 2s উপকক্ষের ক্ষেত্রে এল এর ভ্যালু কত? 0। তো এল এর ভ্যালু যদি 0 হয়, তাহলে অ্যাঙ্গুলার অরবাইটাল মোমেন্টাম বা ক্যাপিটাল এন এর মান কত হবে? তুমি এল এর ভ্যালু যেখানে 0 বসাও, তো 0 বসালে কি হবে? 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু h/2 পাই, তাহলে কি আসবে? 0ই আসবে। তাহলে কি আসবে? 0ই আসবে। তুমি এখানে 3p উপকক্ষের ক্ষেত্রে বার করো এল এর মান, 3p উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কত? 1, তাহলে ক্যাপিটাল এল কত আসবে? 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু h/2 পাই, বার করলে কত আসছে? √2h/2 পাই, √2h/2 পাই। তুমি যদি এখানে ধরো বার করতে চাইছো 3ডির মান, বার করো। 3ডির ক্ষেত্রে ডি উপকক্ষের ক্ষেত্রে এল ভ্যালু কত? 2, তাহলে ওর ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? তাহলে এল এর ভ্যালু 2 বসাও, 2 প্লাস 1 ইন্টু h/2 পাই, হলো। তাহলে বার করলে কত আসছে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তার মানে √6/2 পাই। ওকে, তো এইভাবে আমরা এল এর মানের সাহায্যে, মানে স্মল এল এর মানের সাহায্যে আমরা কোন উপকক্ষে আবর্তিত ইলেকট্রনের কৌণিক ভরবেগ বার করতে পারি। এবং তুমি দেখবে, তুমি যে এস অরবাইটালে নাও না কেন, তুমি যদি 3s অরবাইটাল নাও, তাহলেও দেখবে এর কৌণিক ভরবেগের মান কি হবে? 0 হবে। তুমি যদি 3p জায়গায় 2p নাও, তাহলেও দেখবে কৌণিক ভরবেগের মান কি আসবে? সেমই আসবে। কেন? কারণ তুমি 3p নাও, 2p নাও, 4p নাও, 5p নাও, যাই নাও না কেন, এল এর ভ্যালু সর্বদা কি আসবে? সেম আসবে, 1 আসবে। তাই ওদের প্রত্যেকের ক্ষেত্রে কৌণিক ভরবেগ কি আসবে? সেম আসবে। চলো নেক্সট, এবার আমরা চলে যাব চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা পড়ব চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের m বা ছোট হাতের ml দ্বারা চিহ্নিত করি। চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি জানা যায়? চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষক বা অরবিটালের সংখ্যা জানা যায়, কতগুলো কক্ষক বা কতগুলো অরবিটাল তুমি পাবে, এবং সেই সঙ্গে সঙ্গে অরবাইটালগুলির ত্রিমাত্রিক বিন্যাস সম্বন্ধে ধারণা পাওয়া যায়। মানে অরবাইটালগুলি এক্স অ্যাক্সিস বরাবর কতদূর বিস্তৃত আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কতদূর বিস্তৃত আছে, জেড অ্যাক্সিস বরাবর কতদূর বিস্তৃত আছে, এই ত্রিমাত্রিক বিন্যাস সম্বন্ধে আমরা ধারণা পাই। কার সাহায্যে ধারণা পাই? চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। তাহলে লিখেছি এম এর প্রতিটি মান এক একটি কক্ষককে চিহ্নিত করে এবং সেই সঙ্গে সঙ্গে কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস সম্বন্ধে জানা যায়। এবং এল এর কোনো মানের জন্য এম এর মান -l থেকে শুরু করে +l পর্যন্ত হয়। এগুলো কিন্তু +l, এটা হচ্ছে -l, কেউ 1 ভেবো না, এটা হচ্ছে l। এল এর মানের জন্য এম এর মান -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত হয়। এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি জানতে পারছি? চুম্বক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারছি যে
কক্ষক সংখ্যা এবং সেই কক্ষকের ত্রিমাত্রিক বিন্যাস। তো চলো এবার একটা টেবিল করতে হবে। চলো টেবিল করতে হবে। এখানে লিখি এল এর মান, এখানে হচ্ছে উপকক্ষ, তারপরে এখানে লিখি এম এর মান, এখানে লিখি কক্ষক সংখ্যা, কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা কি ছিল? 2l+1। কক্ষক সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে 2l+1। এটা হচ্ছে কক্ষকের নাম। ওকে, দেখো এল এর ভ্যালু যদি 0 হয়, তাহলে যে উপকক্ষটা পাচ্ছি সেটা এস উপকক্ষ। এবার এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কি হবে? 0ই হবে। এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান তুমি 0ই পাবে। তাহলে এম এর এই 0 মানের জন্য তুমি একটা কক্ষক পাবে বা একটা অরবিটাল পাবে। দেখো তাই তুমি পাচ্ছ। তুমি এখানে এল এর ভ্যালু 0 বসাও, তাহলে তুমি কটা কক্ষক পাচ্ছ? একটা কক্ষ পাচ্ছ। তাহলে এস উপকক্ষে কতগুলো কক্ষক আছে? এস উপকক্ষে একটাই কক্ষক আছে, সেটা হচ্ছে আমার এস কক্ষক। দেখো এল এর মান 0 বসাও, 2 × 0 মানে 0, +1 মানে 1। তাহলে এম এর 0 মানের জন্য একটা কক্ষক পাচ্ছ, একটা কক্ষক পেলে, এবং সেটা কি? এস কক্ষক। এল এর মান যদি 1 হয়, যে উপকক্ষটা পাই সেটা পি উপকক্ষ। তো এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কি হবে? -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত, মানে -1, 0, +1। তাহলে এখানে এম এর কটা মান পেলে? 3টে মান পেলে। তাহলে এম এর 3টে মান পেয়েছো মানে তুমি কক্ষকও 3টে পাবে। দেখো তুমি এল এর ভ্যালু এখানে 1 বসাও, 2 + 1 3। তাহলে তুমি কক্ষকও কটা পেলে? 3টে পেলে। কি কক্ষ পেলে? একটা দেখা গেল পিএক্স, এক্স অ্যাক্সিস বরাবর বিস্তৃত, একটা হচ্ছে পিওয়াই, ওয়াই অ্যাক্সিস বরাবর বিস্তৃত, একটা হচ্ছে পিজেড, জেড অ্যাক্সিস বরাবর বিস্তৃত। এরকম 3টে কক্ষ তুমি পেলে। এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে তুমি পাচ্ছ কি? ডি উপকক্ষ। তো এল এর ভ্যালু যদি 2 হয় তাহলে এম এর মান কি হবে? -2 থেকে শুরু হবে, -2, -1, 0, +1, +2। তাহলে এম এর কটা মান পেলে? 5টা মান পেলে। তার মানে তুমি 5টা অরবাইটাল পাবে। এম এর মান যা হবে তোমার অরবাইটাল সংখ্যাও সেম হবে। তো 5টা এম এর মান যেহেতু আমি 5খানা পেয়েছি, তাহলে আমার কক্ষক সংখ্যাও 5টা হবে। দেখো এখানে এল এর ভ্যালু তুমি 2 বসাও, 2 × 2 = 4, +1 5টা। কি পাচ্ছ? একটা হচ্ছে dxy, একটা হচ্ছে dyz, একটা হচ্ছে dxz, একটা হচ্ছে dx² - y², একটা হচ্ছে dz²। এই 5টা কক্ষক তুমি পাবে। এল এর মান যদি 3 হয় তাহলে তুমি কোন উপকক্ষ পাবে? এফ উপকক্ষ পাবে। তাহলে এম এর মান কি হবে? -3, -2, -1, 0, +1, +2, +3। তুমি এম এর কটা মান পেলে? 7টা মান পেলে। তার মানে এফ কক্ষকের 7টা অরবাইটাল হবে। কি একটু লিখিয়ে দিই। fx3, fy3, fz3, fx² × y - z, fy² z - x, fz² x - y। ওকে, এই 7টা কক্ষক তুমি পাবে। ওকে, তাহলে এই ছিল তোমার কক্ষ। তাহলে তুমি এস কক্ষক একটা পেলে, পি কক্ষক 3টে পেলে, ডি কক্ষক 5টা পেলে এবং এফ কক্ষক 7টা পেলে। নেক্সট আজকের দিনের লাস্ট পড়ব আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আজকের ভেবেছিলাম শেষ করতে পারবো, কিন্তু শেষ করতে পারছি না, একটুখানি বাকি থেকে যাচ্ছে। এটা আমি একটু পার্ট 3 নিয়ে নেবো। পার্ট 3 নিলে তোমরা এটা দেখে নিতে পারবে। তাহলে চলে এসো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে এস বা এমএস দ্বারা প্রকাশ করা হয়। এই এমএস এর মানের সাহায্যে কি জানা যায়?
ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি জানতে পারি। অর্থাৎ ইলেকট্রন নিজে অক্ষের চারিদিকে ডান দিকে আবর্তন করবে না বাম দিকে আবর্তন করবে, না ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে, সেটা আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারি। এবং আমরা আরও জানি যে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করলে 3টে কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়, কিন্তু ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে পাওয়া যায় না। তাহলে এমএস এর মানের সাহায্যে আমরা একটি ইলেকট্রনের নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণনের প্রকৃতি সম্বন্ধে জানা যায়, ঘূর্ণনের প্রকৃতি সম্বন্ধে জানা যায়। এবং এমএস এর ভ্যালু কী হয়? এমএস এর ভ্যালু দুটো হয়, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। তুমি যদি ক্লকওয়াইজ রোটেশনটাকে প্লাস হাফ ধরো, তাহলে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা হয়ে যাবে মাইনাস হাফ। ঠিক একই রকমভাবে তুমি যদি ক্লকওয়াইজ রোটেশনটাকে মাইনাস হাফ ধরো, তাহলে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা হয়ে যাবে প্লাস হাফ। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা কি হয়ে যাবে? প্লাস হাফ। তাহলে ক্লকওয়াইজকে প্লাস হাফ ধরলে অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস হাফ, আবার অ্যান্টি ক্লকওয়াইজকে তুমি যদি প্লাস হাফ ধরো তখন ক্লকওয়াইজ হয়ে যাবে কি? মাইনাস হাফ। এটাই এমএস এর দুটো ভালো পাওয়া যায়, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি জানতে পারি? একটা কক্ষকের ভেতরে থাকা ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি কি হবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। ওকে, তো চলো এবার কিছু কোশ্চেন করে নিই, আমরা পরের ডেটে এটাকে শেষ করে দেবো। চলো ফার্স্ট কোশ্চেন যেটা করব, চলো বলছে রুবিডিয়ামের 37 না এটা করা যাবে না, কারণ এটা করতে গেলে ইলেকট্রন বিন্যাস লাগবে। এইটা আজকের করা যাবে না, এটা পরের দিন করতে হবে, কারণ এটার জন্য ইলেকট্রন বিন্যাস লাগবে। চলো এইটা তো করা যেতেই পারে। নিচের কোন কোয়ান্টাম সেটটি সঠিক বা সঠিক নয়? নিচের কোন কোয়ান্টাম সেটটি সঠিক না সঠিক নয়? দেখো এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এল এর সম্ভাব্য মান কি হবে? 0, 1, 2, অর্থাৎ এল এর ভ্যালু 1 হতে পারে। এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান কি হবে? -1, 0, +1। তাহলে এল 1 হলে এম এর ভ্যালু -1 হতে পারে, 0 হতে পারে, +1 হতে পারে। কিন্তু এম এর ভ্যালু কত দেওয়া আছে? -2। তার মানে এল 1 হলে এম এর ভ্যালু কখনো -2 হতে পারে না, অর্থাৎ এই কোয়ান্টাম সেটটি হবে না, অর্থাৎ সঠিক নয়। নেক্সট, n = 3 হলে l = 2 হবেই, আমরা জানি n এর মান যা হবে l এর মান তার থেকে কম হতে হবে। l = 2 হলে m এর মান +2, হ্যাঁ এটাও ঠিক আছে। দেখো l = যদি 2 হয়, তাহলে m এর মান কি হতে পারে? -2, -1, 0, +1, +2, অর্থাৎ l2 হলে m এর ভ্যালু 2 হবেই। ঠিক আছে, m এর ভ্যালু 2 হবে। s এর ভ্যালু -1, হ্যাঁ s এর ভ্যালু হয় +1 হবে না -1 হবে, অর্থাৎ এই কোয়ান্টাম সেটটি সঠিক। নেক্সট, n = 4, এখানে দেখো n = 4, l = 4, না বেটা এটা কখনো হবে না, n এর মান কখনোই l এর মানের সাথে সমান হতে পারে না, তাহলে এই কোয়ান্টাম সেটটি সঠিক নয়। পরেরটা দেখো, হ্যাঁ n = 2 হলে l = 0 হবে, l এর মান 0 হলে m এর মান 0 হবে। ঠিক আছে, কিন্তু s এর ভ্যালু +1, না s এর ভ্যালু হয় +1 হবে নয় -1 হবে, অর্থাৎ এই কোয়ান্টাম সেটটি সঠিক নয়। ওকে, নেক্সট। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন দিয়েছে, একটি ইলেকট্রন অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা 1 অ্যাংস্ট্রম হলে বেগের অনিশ্চয়তা কত হবে? অর্থাৎ এই কোশ্চেনটা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি থেকে তোমাকে দিয়েছে। চলো কোশ্চেনটা করে দিই। হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতিতে আমাদের ফর্মুলা কি ছিল? Δx × Δp > h/4π। আর কি পেয়েছিলাম? এটাকে এবার Δx × Δpটাকে লিখতে পারি m∆v > h/4π। তাহলে দেখো আমাকে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা কত বলে দিয়েছে? Δx বলে দিয়েছে 1 অ্যাংস্ট্রম। তো 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম = 10⁻⁻10 মিটার। আচ্ছা, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর SI ইউনিটে 9.1 × 10⁻31 কেজি।
10⁻31 কেজি। তাহলে এখান থেকে আমি নিচ্ছি, আমাকে ডেল্টা ভি বার করতে হবে। তাহলে ডেল্টা ভি ইজ ইকাল টু কী আসবে, h/4 পাই ডেল্টা এক্স ইন্টু এম। ভ্যালুগুলো বসিয়ে দাও। এইচের ভ্যালু কত, 6.6 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। 4 পায়ের ভ্যালু 3.14 নাও। ডেল্টা এক্সের ভ্যালু কত বলেছি, 10⁻10 মিটার নাও, ইন্টু এম এর ভ্যালু নাও 9.1 ইন্টু 10⁻31 কেজি। হিসাব করে দেখবে কত আসছে, ডেল্টা ভি ভ্যালু কত আসছে হিসাব করে দেখবে। দেখে তোমরা এই কাজটুকুনি করে রাখবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। ডেল্টা ভিটা বার করবে আর কমেন্টে জানাবে এর উত্তরটা কি হবে। ডেল্টা ভিটা বার করবে এবং কমেন্টে জানাবে এর উত্তরটা কি হবে, কোন অপশনটা কারেক্ট হবে। হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন পঞ্চম কক্ষ থেকে তৃতীয় কক্ষে অবতীর্ণ হলে কতগুলি রেখাবর্ণালী পাওয়া যায়। ওকে, কতগুলো রেখাবর্ণালী পাওয়া যায়। আমার ফর্মুলা কি ছিল মনে করে দেখ, n2 - n1 প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে কোন কক্ষ থেকে কোন কক্ষে নেমেছে, আচ্ছা পঞ্চম কক্ষ থেকে তৃতীয় কক্ষ, তার মানে 5 - 3 প্লাস 1/2। তাহলে কত হচ্ছে 2, এখানে কত আসছে 6, 3, 2। ওকে, তাহলে 2 কেটে গেলে তোমার কতগুলো রেখাবর্ণালীর সংখ্যা পাচ্ছ, তুমি 3টে রেখাবর্ণালীর সংখ্যা পাচ্ছ। সো অপশান সি ইজ দ্য কারেক্ট। এইভাবে করতে হবে। আজকের এই ফর্মুলাটা আমরা শিখেছি। নেক্সট, 10 মিটার পার সেকেন্ড বেগসম্পন্ন 60 গ্রাম ভরের একটি টেনিস বলের ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ল্যামডা ইজ ইকাল টু h/mv। এমটা কি, ভর। তো এখানে ভর কত বলে দিয়েছে, 60 গ্রাম। তোমার কাজ এটাকে কেজিতে কনভার্ট করা, তার মানে 60 ইন্টু 10⁻³ কেজি। ওকে, কারণ 1000 দিয়ে ভাগ করলেই গ্রাম থেকে তুমি কেজি পেয়ে যাবে। ওকে, ভি তোমাকে বলে দিয়েছে, কত বলে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড। এইচ তো আমরা জানি, তাহলে আমাকে ল্যামডা বার করতে হবে। এইচ হচ্ছে 6.6 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এমটা হচ্ছে 60 ইন্টু 10⁻³ ইন্টু ডেল্টা ভিটা কত, 10। হিসাব করো 6.6/6। এই এখানে 60টাকেই লিখছি 6 ইন্টু 10, 60টাকে লিখছি 6 ইন্টু 10, আর এখানে 10 আছে, মানে আমার হলো 10 স্কোয়ার, আমার আসলো 10 স্কোয়ার। নিচে কত আছে, 10⁻³ ওপরে কত আছে, 10⁻34। হিসাব করো 6.6/6। এইগুলোকে হিসাব করলে নিচে থাকে 10⁻1, ওপরে চলে গেলে হয়ে যায় 10। তাহলে উপরে থাকছে 10⁻34 ইন্টু উপরে গেলে 10। তাহলে কাটাকাটি করলে পাচ্ছি 1.1, এখানে কাটাকাটি করলে আসছে 10⁻³ মিটার। কি আসছে, 1.1 ইন্টু 10⁻³ মিটার। অপশান এ ইজ দ্য কারেক্ট। তাহলে আজকের এখানেই ক্লাসটাকে শেষ করছি। আমি পুরোটা শেষ করতে পারলাম না, বলেছিলাম পুরোটা শেষ করব কিন্তু পারলাম না। তো আমি একটা পার্ট 3 নিয়ে এই চ্যাপ্টারটিকে পুরোপুরি শেষ করে দেবো। তো ক্লাসটাকে এখানেই শেষ করছি। তোমরা আমাদের পাশে থেকো, আমি যে ক্লাসটাকে করালাম সেটাকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক দিও। তাহলে ক্লাসটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।